মানুষরা ভেবে নেয় আমি সবসময় শক্ত। তারা জানে না কখনো কখনো আমি শুধু কাঁদতে চাই নিঃশব্দে, কেউ না দেখার মতো। কতবার আমার স্বপ্ন হাতছাড়া হয়েছে, কতবার বাগুন লেগেছে আমার মনে, তা কেউ বোঝে না। তারা ভাবছে আমি হাসি খুশি আনন্দে ভরা, কিন্তু তারা জানে না আমার হাসির আড়ালে লুকানো আছে অসহ্য এক নিঃশব্দ কষ্ট, যা কাউকে বলতে পারে না। নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরি। নিলয়ের জীবনটা এমন, তার চারপাশের মানুষগুলো শুধু টাকার মূল্য বুঝে। সম্পর্ক, অনুভূতি এগুলো কেউ গুরুত্ব দেয় না। নিলয় এখন গরিব ছেলে হয়ে ভার্সিটিতে এসেছে, কিন্তু কেউ তাকে সত্যি বোঝে না। সবাই তাকাচ্ছে যেন সে ভিন্ন গ্রহের কোনো প্রাণী। বন্ধুত্ব করার মতো কেউ নেই। শূন্য ক্লাসরুমে হঠাৎ স্যার প্রবেশ করলেন। নিলয়কে চুপচাপ দেখেই স্যার থামলেন। তারপর কঠিন কণ্ঠে বললেন, নিলয়, তুমি সবসময় সবার থেকে আলাদা থাকো কেন? স্যার, আমি গরিব, কেউ আমার সাথে মিশতে চায় না। সবাই হাসাহাসি করে বলে আমার জামা কাপড়ের অবস্থা দেখে মিশলে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। বুঝলাম, কিন্তু নিলয়, তুমি কি জানো প্রকৃত মূল্য কোনো জামা কাপড় বা টাকার মধ্যে নেই। মানুষকে তোমার নিজের ব্যক্তিত্ব, তোমার চরিত্র দিয়ে পরিমাপ করো। আর যারা সত্যিকারের বন্ধু হতে চায় তারা সেই মূল্যই দেখে। নিলয় চুপচাপ মাথা নেড়ে কিছু বলতে পারল না। চোখে অজানা কষ্টের ছাপ। চারপাশের ক্লাসমেটরা হেসে খেলছে, কিন্তু নিলয় যেন অন্য এক জগতে। স্যার ঠিক বললেন, কিন্তু বাস্তব তো ভিন্ন। মানুষ সত্যিকারের কষ্ট বা গরিবের কষ্ট বোঝে না। তারা শুধু তাকায়। আর আমি সবসময় লড়াই করি, হাসি দেই, অথচ ভিতরে কষ্টের সমুদ্র। নিলয়ের চোখে তখন অজানা আবেগের ঝলক। সে জানে বাইরে থেকে মানুষ তাকে শুধু সাধারণ গরিব ছেলে মনে করবে। কেউ ভাববে না এই ছেলেটির ভেতরে কত গভীর কষ্ট, কত বড় এক জীবনযুদ্ধ লুকানো। স্যার ক্লাস চালিয়ে যেতে শুরু করলেন, কিন্তু নিলয় আজ কিছুটা চুপচাপ। সে জানে আজকের এই ক্লাস, এই মুহূর্ত তার জীবনের সেই যন্ত্রণার এক ছোট্ট অংশের পরিচয় মাত্র। মানুষ যাকে শক্ত মনে করে, সেই শক্তি আসলে ভাঙা মনের ঢাল। কেউ জানে না কখনো কখনো এই শক্তির আড়ালে লুকিয়ে আছে নিঃশব্দ কান্না, নিঃশ্বাসের মতো চুপচাপ বেদনা। নিলয় ক্লাসের শেষ সারিতে চুপচাপ বসে আছে। বাইরে থেকে সবাই তাকে কেবল গরিব সাধারণ ছেলে ভাবছে। কেউ জানে না এই ছেলেটির ভিতরে কতটা লড়াই, কতটা গোপন কিছু লুকিয়ে আছে। মানুষগুলো সবসময় শুধু বাইরে যা দেখছে সেটাই বিশ্বাস করে। তারা জানে না কোনো কোনো রাত আমি রাত ভর বসে পড়াশোনা করি, কষ্ট করি, নিজের ভবিষ্যতের জন্য লড়াই করি। তারা ভাবতে পারবে না আমার হাসির আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য যুদ্ধ। হঠাৎ স্যার পড়া শুরু করলেন। সবাই চুপচাপ হয়ে গেল। স্যার তাকালেন নিলয়ের দিকে। তারপর ক্লাসের সবাইকে বললেন, আজকের ক্লাসটা একটু কঠিন, যারা মন দিয়ে পড়বে তারা পারবে। ক্লাসের সবাই শুরু করলো ফাঁকি দেওয়ার মতো মুখ, একে অপরের দিকে তাকিয়ে। স্যার পড়া ধরলেন, কিন্তু কেউ ঠিকমতো উত্তর দিতে পারছে না। আচ্ছা নিলয়, প্রথম প্রশ্নটা তো তোমার জন্য। বলো তো, সমীকরণের সমাধানটা কি? সমীকরণটির সমাধান হবে এক এক করে। তারপর বিস্তারিত ধাপে ধাপে উত্তর দিল। স্যার চোখ বড় করে তাকালেন, ঠোঁটের কোণে অল্প হেসে বললেন, বাহ, দারুণ নিলয়, তুমি অনেক ভালো করেছো। ধন্যবাদ স্যার। কিরে, তুই এত গরিব হয়েও এত ভালো পড়া পারিস কিভাবে? তোর তো টিউশন করার টাকাও নেই মনে হয়। আমি বাসায় পড়ি, কষ্ট করি, তাই সফল হই। ক্লাসমেটরা অবাক হয়ে কিছু বলতে পারল না। কেউ কেউ টিটকারি করতে লাগলো। দেখো তো, আমরা লাঞ্চের টাকা নিয়ে ঝগড়া করি আর ও বাসায় বসে পড়াশোনা করছে, কিভাবে সম্ভব? নিলয় শুধু চুপচাপ হেসে নিজের বইয়ের দিকে তাকালো। মনে মনে সে ভাবল, মানুষ যা ভাবুক, আমি জানি নিজের পরিশ্রমী আমাকে এগিয়ে নিয়ে যাবে। কেউ আমার কষ্ট বুঝুক বা না বুঝুক, আমার লক্ষ্য আমার। ক্লাস শেষে সবাই বাইরে বের হলো।
ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নামছিল আখি, ভার্সিটির সিনিয়র। হঠাৎ পা পিছলে পড়ে গেল নিলয়ের উপর। নিলয় তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল, আর অমনি দুজনের ঠোঁটে ঠোঁট লেগে গেল। আখি রেগে আগুন হয়ে বলল, ছাড় ছোট লোক কোথাকার, তোর সাহস হলো কিভাবে আমাকে কিস করার? আপনি ভুল ভাবছেন আপু, আমি কিস করে নেই আপনাকে। এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি নিজে আমার উপর এসে পড়েছেন। আখি তার রাগ সামলাতে পারল না। চোখে আগুন, গায়ে বিদ্যুৎ, আর মুখের প্রতি কোনায় কোনায় রাগ জমেছে। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট! ছোট লোক, তুই কি ভাবছিস আমি সহজে মানবো? তোর জন্য আমি পড়েছি, তোর জন্য সময় নষ্ট হয়েছে, আর তুই তুই আমার উপর পড়ে কিসের চেষ্টা করলি? নিলয় চুপচাপ দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা নত করে। সে জানে আখি রাগের আড়ালে শুধু লজ্জা আর অপ্রস্তুত কষ্ট। আপু আমি সত্যি কিস করি নাই, আমি চাই না কেউ কষ্ট পাক। ছোট লোক, তুই ভাবছিস আমি তোর এক্সকিউজ শুনবো? তুই শুধু চুপচাপ থাক, তারপর দেখবি কি করব। হঠাৎ আখির পাশে তার বান্ধবী হাজির হলো, মুখে অদ্ভুত রাগ আর কৌতূহল মিশ্রিত চেহারা। ইস, আখি দেখ তো, তোর গায়ে নোংরা লেগে গেল। আর ওই ছেলেটার পোশাক কত ময়লা। আমি জানি তুই ঠিক বলেছিস। আর ছোট লোক, তুই শোন, তোর সব অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু তুই আমাকে কিস করেছিস এটা কখনোই মাফ করব না। আপু আমি ভুল করিনি, তবে যদি আপনি চান আমি সব ঠিক করে দেব। ছোট লোক, মনে রাখিস আজকের এই ঘটনা শুধু অ্যাক্সিডেন্ট নয়, মনে রাখিস আমি তোর উপর নজর রাখবো, আর তোর ছোট লোকই ভুল কোনো দিন মাপ হবে না। আখির রাগ তার চোখে আগুনের মতো জ্বলে উঠল। সে নিলয়ের দিকে দৃষ্টিটা সরাসরি রেখেই বলল, ছোট লোক, তোর ওই চেহারা, তোর ওই পোশাক আর তোর সাহস সব মিলে আমার সামনে আর কখনো আসবি না। যদি আবার দেখা হয় তাহলে খুব খারাপ হবে। আখি এই লাইন শেষ করেই দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তার পেছনে রেখে গেল আগুন, লজ্জা আর অসহায় ক্ষোভের মিশ্রণ। যাকে আজ এত অপমান করছেন, যাকে আজ সবাই শুধু ছোট লোক ভাবছে, কাল তার নাম শুনলে পুরো ভার্সিটি কাঁপবে। নিলয়ের চোখে এক অদ্ভুত ঠান্ডা ঝলক। বাইরে থেকে সবাই দেখল কেবল সাধারণ গরিব ছেলে, কিন্তু কেউ জানে না তার ভেতরে লুকানো আছে এক বিশাল শক্তি, এক শক্তি যা লজ্জা, অপমান আর ছোট লোকের চোখকেও কাঁপাতে পারে। মানুষ ভাবুক, আমাকে ছোট লোক মনে করুক, সত্যিকারের ক্ষমতা আর সম্মান আসে লড়াই, ধৈর্য আর নিঃশব্দ পরিকল্পনার মধ্য দিয়ে। নিলয় ম্যাচের দিকে চলে গেল। তার ধাপগুলি শান্ত, তবে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। বইপত্র হাতে নিয়েও মনে মনে সে ভাবছে কিভাবে আজকের এই ঘটনা শুধু একটা ছোট ঝগড়া নয়, বরং এক গভীর যুদ্ধের সূচনা। আমি সবাইকে দেখাবো যে মানুষকে আজ অপমান করছে সে শুধু সাধারণ ছেলে নয়, তার ভিতরে লুকানো আছে এমন শক্তি যা একদিন সবার দম বন্ধ করে দেবে। ম্যাসেডেলয় চুপচাপ বসে আছে। বাইরে সবাই রোদের আলোয় ব্যস্ত, কিন্তু নিলয়ের চোখে এক অদৃশ্য অগ্নি জ্বলে। ভার্সিটির অজানা এক টপার, যাকে কেউ এখনো সত্যি বোঝেনি, আজও নিঃশব্দে তার পরিকল্পনা শুরু হয়েছে। নিলয় ম্যাসে ঢুকলো। বাতাস, হালকা আলো, ধূসর দেয়াল আর কাঠের টেবিল সবই সাধারণ, কিন্তু নিলয়ের চোখে যেন নতুন এক জগৎ খুলে গেছে। সে চুপচাপ নিজের জায়গায় বসলো। পাশের বন্ধু তাকিয়ে থাকে, মুখে অদ্ভুত হাসি দিল। নিলয়, আয় খেয়ে নে, ভাজা আলু আছে, ভাত আছে, বসেই খাই একসাথে। নিলয় ফ্রেশ হয়ে এসে টেবিলের দিকে গেল। আলু ভাজি আর ভাত তার সামনে রাখা হলো। সে চুপচাপ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। ধন্যবাদ বন্ধু। নিলয় আলু ভাজি তুলে ধরলো, ভাতের সঙ্গে মিশিয়ে খেতে শুরু করলো। হালকা হাসি, নিঃশব্দ প্রশান্তি। ম্যাসে কিছুক্ষণ চুপচাপ নীরবতা। তোর এইসব খেতে খারাপ লাগে না? এত সাধারণ খাবার তুই খাচ্ছিস আর খুশি হচ্ছিস? বন্ধু জানিস, কত মানুষ আছে যারা এখনো কিছু খায়নি, যার হাতে কোনো ভাতের প্লেট নেই, যার টুটের কাছে খাবারের গন্ধও নেই। আমি তাদের কথা ভাবি, আর এই আলু ভাজি ভাতের সঙ্গে খাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড়।
নিলয়ের সেই কথার ভেতর শুধু খাদ্য বা তৃপ্তি নয়, আছে এক অদৃশ্য দার্শনিক দৃষ্টিভঙ্গি। তার চোখে শান্তি, হাতে কাজ আর মননের লড়াই সবই একসাথে মিশে এক অদ্ভুত শক্তি তৈরি করছে। সত্যি তুই অন্যরকম নিলয়। সাধারণ জিনিসও তোর কাছে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ বন্ধু, মানুষ যা পাবে না তার জন্য কৃতজ্ঞ থাকা সবচেয়ে বড় শিক্ষা। আর আমি জানি ভোগ্য জিনিসের মধ্যে নয়, ধৈর্য, লড়াই আর পরিকল্পনায় আসল শক্তি। নিলয় আলু ভাজি মুখে নিয়ে হেসে খাচ্ছে। বাইরের মানুষ ভাববে এক সাধারণ গরিব ছেলে, কিন্তু নিলয়ের ভেতরে লুকানো শক্তি, ধৈর্য আর মাফিয়ার ছায়া, সেগুলো কেবল সে নিজেই জানে। রাত, মেসে সবকিছু নিস্তব্ধ। বন্ধুদের ঘুমন্ত নিঃশ্বাস, দূরের ঘড়ির টিকটিকানি আর হালকা বাতাসের ফিসফিস সব মিলিয়ে একটি রহস্যময় নীরবতা। নিলয় চুপচাপ নিজের কোনায় বসে, চোখে অদ্ভুত ভাবনা। আলু ভাজি আর ভাত খাওয়ার পরও ভেতরে এক অদৃশ্য উত্তেজনা। হঠাৎ নীল আলো ঝলমল করে নিলয়ের ফোনে কল আসে। সে চুপচাপ ফোনের দিকে তাকালো। নামটা দেখেই চোখে অগ্নিস্ফুলিঙ্গ ঝলমল করতে লাগলো। বন্ধু ঘুমিয়ে থাকায় কেউ বুঝতে পারল না নিলয় এখন অন্য এক জগতে প্রবেশ করতে চলেছে, যেখানে রূপান্তরিত হয় ছোট লোক নিলয়, হয়ে যায় টপ মাফিয়া গডফাদার, যার জীবন কেউ জানে না। নিলয় অল্প হেসে ফোন ধরে বলল, আছি, সব ঠিক আছে। কথার আড়ালে স্পষ্ট চেতনা, শক্তি আর ভেতরের অদৃশ্য হুমকি লুকিয়ে আছে। সবাই ভাবে সে কেবল সাধারণ ছেলে, কিন্তু আসল সত্য কেউ জানে না। তার ভেতরে লুকানো সে জীবন, যেখানে লড়াই হয় প্রাণের জন্য, ক্ষমতার জন্য আর এক ভয়ঙ্কর রহস্যের জন্য। এবার বড় হওয়ার সময়। যারা ভাবছে আমি শুধু গরিব ছেলে, তারা জানবে না রাতের এই নিঃশব্দ পথে আমার আসল পরিচয় কি। নিলয় চুপচাপ দরজা খুলল। ম্যাসের নীরবতা ভেদ করে বাইরে পা রাখল। হালকা চাঁদের আলো, ফিসফিস বাতাস, শহরের নিঃশব্দ রাস্তাগুলো সবই তার জন্য প্রস্তুত, যেন এক নতুন অধ্যায়। এই পথটা শুধু আমার, কেউ জানবে না আমি কোথায় যাচ্ছি। এই রাতে, এই নীরবতা, এই মুহূর্ত সবই শুধু আমার। নিলয় ধীরে ধীরে হেঁটে গেল। তার পা ফেলছিল শহরের অন্ধকার রাস্তায়, চোখে অদৃশ্য অগ্নি, হাতে নিঃশব্দ পরিকল্পনা। এই পথ তাকে ফিরিয়ে নিয়ে যাবে তার আসল পৃথিবীতে, যেখানে সে ভীত করে ক্ষমতা দেখায় আর নিজের অজানা পরিচয়কে বাস্তবে রূপ দেয়। রাতের নিঃশব্দ রাস্তায় নিলয় এক ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। চারপাশে শুধু হালকা বাতাসের ফিসফিস, দূরের আলো ঝলমল করছে। শহরের অন্ধকার যেন তাকে ঢেকে রাখছে, যেন কেউ তাকে দেখবে না। হঠাৎ তার চোখে পড়ল একটি কালো গাড়ি রাস্তার পাশেই দাঁড়িয়ে। গাড়িটি যেন বাতাসের সঙ্গে মিশে গেছে, কিন্তু চোখে যেন একটি সতর্ক ইঙ্গিত জ্বলছে। নিলয় চলতে চলতে গাড়ির দিকে এগোলো। ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা হঠাৎ খুলে গেল। সালাম মাফিয়া স্যার। নিলয় শুধু মাথা নেড়ে স্বীকৃতি দিল। গার্ড চুপচাপ পথ দেখালো। নিলয় গাড়িতে উঠল। চারপাশে অন্ধকার, শুধু হালকা লাল বাতি জ্বলছে। গাড়িটি দ্রুত শহরের ভেতর দিয়ে চলে যেতে লাগলো। কোনো শব্দ নেই, শুধু ইঞ্জিনের মৃদু গর্জন। কিছুক্ষণ পরে গাড়ি থেমে গেল। নিলয় গাড়ির দরজা খুলল আর ধীরে ধীরে নেমে গেল। গার্ড তার পাশে থেকে অদৃশ্যভাবে সব দেখছে। সেখানে পৌঁছে নিলয় এক বিশাল গোডাউন দেখল। অন্ধকারে হালকা আলো, কেবল এক স্থান আলোকিত, যেখানে আজ একজন পাচারকারীকে বেঁধে রাখা হয়েছে। ভালো, আজকে এই পাচারকারী আমাদের হাতে এসেছে। পাচারকারী চুপচাপ, চোখে ভীতির ঝলক। এখানে সে আর তার কুপ্রভাবের খেলায় কোনো ক্ষমা পাবে না। নিলয় তার দিকে এগুলো ধীরে ধীরে, চোখে এক অদ্ভুত ঠান্ডা ঝলক, মুখে কেবল অল্প হাসি। দেখছি তোমার সাহস আছে, কিন্তু তুমি আমাদের নিয়মের বাইরে চলে গিয়েছো। আজ থেকে শুরু তোমার হিসাব। গোডাউনের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে লোহার স্তম্ভ, ঝুলে থাকা আলো আর মাঝখানে একটি চেয়ারে বাঁধা একজন পাচারকারী। চোখে ভয়, মুখে ঘাম, শরীর কাঁপছে। নিলয় ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ নেই,
আছে শুধু শীতল কর্তৃত্ব। স্যার, আমাকে ছেড়ে দিন। আমি শপথ করছি আর কোনো ভুল করব না। জীবনে আর এই পথে নামবো না। লোকটার গলা ভেঙে আসছে, ভয় আর অসহায়ত্ব একসাথে মিশে গেছে। নিলয় একটু এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলল, এই কথাটা তুমি আগেও অনেকবার বলেছো, তখনও বলেছিলে শেষবার। তারপর আবার আমার রাজ্যে বিষ ছড়িয়েছ। নীলার চোখে হালকা কঠোরতা নেমে এলো। পুরো গোডাউন যেন নিস্তব্ধ হয়ে গেল। এবার আর মুক্তি নেই। মনে রাখবে, আমার রাজ্যে কোনো পাপের ক্ষমা হয় না। এখানে নিয়ম একটাই, ভুল করলে তার মূল্য দিতে হয়। কথাগুলো শেষ হতেই নিলয় ধীরে করে হাত তুলল। কোনো চিৎকার নয়, কোনো বাড়তি কথা নয়, শুধু একটি স্পষ্ট ইশারা। নিলয়ের লোকেরা সাথে সাথে এগিয়ে গেল, চারপাশ ঘিরে ফেলল সেই পাচারকারীকে। না স্যার, প্লিজ আর একবার সুযোগ দিন। কিন্তু গোডাউনের নিয়ম বদলায় না। নিলয়ের ইশারা মানে শেষ সিদ্ধান্ত। নিলয়ের লোকেরা তাকে মারতে লাগলো, নিজের কাজের হিসাব বুঝিয়ে দিতে লাগলো। গোডাউনের ভেতরে শুধু ভারী নিঃশ্বাস আর ভয় ভরা আত্মস্বরে ভরে উঠল পরিবেশ। নিলয় পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে দয়া নেই, কিন্তু আছে ন্যায়ের কঠোর সীমা। যারা আমার আন্ডারওয়ার্ল্ডে ঢুকে বিশ্বাস ভাঙে, তারা শুধু শাস্তি পায়। এখানে আবেগ চলে না, চলে নিয়ম। নিলয় ধীরে ঘুরে দাঁড়ালো। তার কোটের প্রান্ত বাতাসে নড়ে উঠল। ভার্সিটির গরিব টপার ছেলে নিলয়, যাকে সবাই অবহেলা করে, এই মুহূর্তে সে পুরো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, যার একটি ইশারাতেই রাত কেঁপে ওঠে। গোডাউনের অন্ধকারে নিলয়ের ছায়া আরও বড় হয়ে উঠল। এটা শুধু শান্তির দৃশ্য নয়, এটা ছিল নিলয়ের রাজত্বের ঘোষণা। গোডাউনের অন্ধকার কেটে নিলয় ধীরে ধীরে গাড়ির দিকে এগোলো। বাতাসে হালকা শীতলতা, লোহার দরজা কেবল চুপচাপ তার পায়ের শব্দ শোনাচ্ছিল। গার্ড সালাম দিয়ে দরজা খুলে দিল। নিলয় গাড়িতে উঠে পেছনের দিকে তাকালো। গোডাউনের আলো, বাধা পাচারকারী, সব মিলিয়ে একটি নিস্তব্ধ শক্তির ছাপ। গাড়ি ধীরে ধীরে শহরের রাস্তায় চলে গেল। শহরের অন্ধকার রাস্তায় গাড়ির ইঞ্জিনের হালকা গর্জন ছড়ালো। বাতাসে চাঁদের হালকা আলো, ঝড়ঝড়ে ছায়া আর দূরের বাতি, সব মিলিয়ে নিলয় যেন শহরের নিস্তব্ধ এক অংশ হয়ে গেছে। গাড়ি থেমে নিলয় ম্যাসের সামনে নেমে গেল। গার্ড চুপচাপ পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করল। ভোরের হালকা রোদ ভার্সিটির মাঠে পড়েছে। ম্যাসের বাইরে কিছুটা আভাস। রাস্তায় মানুষ হালকা ব্যস্ত। নিলয় তার ব্যাগ কাঁধে নিয়ে ধীর পায়ে ক্লাসের দিকে এগুচ্ছে। ক্লাসে ঢুকতেই সবাই তার দিকে তাকালো। আজ নিলয়ের জামা কাপড় পুরনো, একটু মলিন, শার্টের কোনা হলুদ, জিন্সের দাগ, কিন্তু সে চুপচাপ কোনো ভাব দেখায় না। দেখো তো, সেই নিলয়। আজ আর গ্ল্যামার নেই। জামা জিন্সের অবস্থা দেখে হাসি ধরে রাখা যাচ্ছে না। ঠিক বলেছিস, টিউশনি করতে টাকাও নেই, আর এখন কি জামা দেখছো? হায় হায়, আজ তো পুরোপুরি সাধারণ ছেলে হয়ে গেছে। নিলয় চুপচাপ বসলো, ব্যাগ রাখলো, চোখে সামান্য কষ্টের ছাপ, কিন্তু মুখে কোনো হাহাকার নেই। সে জানে বাইরের মানুষ শুধু বাইরে যা দেখছে সেটাই বিচার করছে। কি অদ্ভুত, যারা গতকাল শুনে নিলয় তো সাফল্য পেয়েছে, আর জামা কাপড় দেখে সবাই হাসছে। নীলার কষ্ট চোখে ঝলক লাগলো। অন্তরে লুকানো সেই ভাঙা অনুভূতি বাইরে প্রকাশ পেল না। সে শুধু মাথা নেড়ে নিজ জায়গায় বসল। মানুষ যা ভাবুক, আমি জানি নিজের লড়াই আমাকে এগিয়ে নিয়ে যাবে। বাইরের হাসি বা ঠাট্টা আমার পথ আটকাতে পারবে না। ক্লাসের সবকিছু চলল যেমন সব সময়। স্যার পড়া ধরলেন, বন্ধুরা ফাঁকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিলয় তার নিজের ধীরতা বজায় রাখল। দুপুরের ভরা ভার্সিটির মাঠে কিছুটা রোদ, কিছুটা ছায়া। নিলয় ব্যাগ কাঁধে ক্লাসে ঢুকছিল। হঠাৎ আঁখি তার বান্ধবীদের সঙ্গে সিঁড়ি দিয়ে নামছে। চোখে হালকা উচ্ছ্বাস, মুখে বিদ্রুপের হাসি। দেখ তো নীলা, আজ আবার কি হলো? তোর জামার অবস্থা কি, দাগ, পুরনো জিন্স, একদম ছেঁড়া শার্ট। সত্যি বলছি, তোর উপর দিয়ে কি যেন ঝরে গেছে।
এতটা মলিন জামা কেউ দেখেনি আগে। এইভাবে ভার্সিটিতে পড়ার সাহস কিভাবে হলো? তোকে এই ভার্সিটিতে পড়তে কে দিল? হুম, এমন চেহারা আর জামা পরে কেউ ভার্সিটিতে আসে? ক্লাসমেটরা হেসে উঠল। আখি এবং তার বান্ধবীরা একদম ফাঁদ ঝুলিয়ে রাখছে। নিলয় ধীরে ধীরে তাদের দিকে তাকালো। কোনো সংকোচ নেই, ঠোঁটের কোণে অল্প হাসি। নিজের যোগ্যতা দেখিয়ে সুযোগ পেয়েছি, জামা বা পোশাক দেখে কেউ বিচার করে না। এত বড় বড় কথা বলতে জানিস দেখছি। ভার্সিটির করিডোর জুড়ে তখন ছাত্রছাত্রীদের ভিড়। কেউ ক্লাসে ঢুকছে, কেউ আড্ডা দিচ্ছে। ঠিক তখনই নিলয় ব্যাগ কাঁধে নিয়ে সামনে এগুতেই আখি আর তার বান্ধবীরা পথ আটকে দাঁড়ালো। চারপাশে কয়েকজন থেমে গেল ঘটনা দেখার জন্য। আয় নিলয়, থাম। তোর দিকে তাকালেই মেজাজ খারাপ হয়ে যায়। এই পোশাক পরে সত্যি ভার্সিটিতে আসিস? মনে হয় বাজারের শেষ দোকান থেকেও খারাপ জামা কিনে এনেছে। চারপাশে হাসির শব্দ উঠল। নিলয় শান্তভাবে আখির দিকে তাকালো। আমি এখানে পড়াশোনা করতে আসছি, ঝগড়া করতে না। নিলয়ের কথায় চারপাশ একটু নীরব হয়ে গেল। আখির মুখ শক্ত হয়ে উঠল। তোর এত বড় সাহস, ছোট লোক হয়ে আমার সাথে তর্ক করিস? তুই জানিস আমি কে? আমি বড় বিজনেসম্যানের মেয়ে। বড় লোক বলে কি ভার্সিটি কিনে নিয়েছেন নাকি? ভার্সিটি কি আপনার বাবার? কথাটা পড়তে চারপাশে ফিসফিস শুরু হয়ে গেল। কেউ কেউ অবাক, কেউ কেউ মুচকি হাসছে। কি বলি? তোর সাহস কিভাবে হয় হ্যাঁ আমার সাথে এভাবে কথা বলার? আমাকে কথা শোনাতে আসবেন না। আমার যেমন পোশাক আছে আমি তেমনটাই পরে আসবো, এতে কারো অনুমতি লাগে না। তুই ভাবছিস নিজেকে অনেক বড় কিছু? হ্যাঁ, এই ভার্সিটিতে তোদের মতো লোকদের জায়গা হয় না। জায়গা যোগ্যতায় হয়, দামে না। আমি দামে না, যোগ্যতায় এসেছি। কয়েকজন ক্লাসমেট চাপা গলায় বাহবা দিল। আখি দাঁতে দাঁত চেপে ফেলল। বেশি কথা বলিস না নিলয়। আজ ছাড়ছি, কিন্তু পরে বুঝিয়ে দেব তোর জায়গা কোথায়। আমার জায়গা আমি নিজেই বানাবো, কারো দয়ায় না। নিলয় ব্যাগ ঠিক করে সামনে এগিয়ে গেল। আখির আগে দাঁড়িয়ে রইল। তার বান্ধবীরা অবাক চোখে নিলয়ের চলে যাওয়া দেখল। করিডোরে তখনও ফিসফিস আর উত্তেজনার গুঞ্জন ছড়িয়ে পড়ছে। ভার্সিটির বড় ক্লাসরুম, সারি সারি বেঞ্চে ছাত্রছাত্রীরা বসছে। দরজা দিয়ে নিলয় ঢুকতেই কয়েকজন চোখাচোখি করে হাসতে লাগলো। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সে পেছনের বেঞ্চে বসতে যেতেই কয়েকজন ইচ্ছে করে কথা ছুড়ে দিল। এই দেখ দেখ, আজও সেই পুরনো জামা। নিলয়, তোর কি একটাই পোশাক নাকি? ভাই, তুই ভুল জায়গায় চলে এসেছিস। এটা ভার্সিটি, গ্যারেজ না। পুরো বেঞ্চ জুড়ে হাসির শব্দ উঠল। নিলয় ধীরে ব্যাগ খুলে খাতা বের করলো। গ্যারেজ হলে হাতের কাজ লাগতো, এখানে মাথার কাজ লাগে, তাই আমি ঠিক জায়গাতেই এসেছি। ও, বড় কথা বলছিস নাকি? পোশাকেই ঠিক নাই, আবার বড় বড় কথা। পোশাক মানুষ বানায় না, ব্যবহার আর যোগ্যতা মানুষ বানায়। তাহলে দেখেও যোগ্যতা নাকি শুধু কথা? প্রশ্ন দিলে উত্তর দেব, হাসলে হাসবো না, কাজ করলে কাজ দেখাবো। ঠিক তখনই দরজা খুলে শিক্ষক ঢুকলেন। সবাই চুপচাপ বসে গেল। বোর্ডে বড় করে লিখলেন টপিক। আজকে হঠাৎ কুইজ হবে, যে ভালো করবে তাকে আলাদা মার্কস দেয়া হবে। ক্লাসে ফিসফিস শুরু হলো। টিচার প্রশ্ন করা শুরু করলেন। কয়েকজন গুলিয়ে ফেলল। নিলয়, তুমি বলো। স্যার, উত্তরটা হবে। সে পরিষ্কার করে ব্যাখ্যা দিল বোর্ডের সূত্র মিলিয়ে। পুরো ক্লাস নীরব। টিচার মুচকি হেসে মাথা নেড়ে দিলেন। খুব ভালো, কনসেপ্ট পরিষ্কার, বসো। ঠিকই তো, ছেলেটা শুধু পোশাকে ছোট, মেধায় না। আজকে লজ্জা পাই দিল। নিলয় খাতা বন্ধ করে সামনের দিকে তাকিয়ে বসে রইল। ক্লাসরুমে তখন আর হাসাহাসি না, বরং কৌতূহলের চোখে সবাই নিলয়কে দেখছে। ক্লাস চলছিল, বোর্ডে স্যার লেখা বোঝাচ্ছিলেন। হঠাৎ করে দরজায় শব্দ হলো। সবাই ঘুরে তাকাতেই দেখা গেল আখি দাঁড়িয়ে আছে, চোখে মুখে আগুনের ছাপ। অনুমতি না নিয়েই সে ভেতরে ঢুকে পড়ল। ক্লাসরুমে ফিসফিস শুরু হয়ে গেল। ইয়াং লেডি, এটা কার ক্লাস জানো? আখি স্যারের কথায় কান্না দিয়ে সোজা নিলয়ের বেঞ্চের দিকে এগিয়ে গেল। আয় নিলয়, উঠে দাঁড়া, তোর সাথে কথা আছে। আপু, আপনি আপনার ক্লাসে যান, এটা আমাদের ক্লাস। কি বললি? আমার যেখানে ইচ্ছে সেখানে যাব? তুই বলার কে?
ভার্সিটিতে নিয়ম আছে আপু, ক্লাস চলাকালীন অন্য ক্লাসে ঢুকে ঝামেলা করা ঠিক না। তুই আমাকে নিয়ম শেখাচ্ছিস? তোর মতো লোক নিয়ম বোঝে? আমি লোক না, স্টুডেন্ট, আর স্টুডেন্ট হিসাবেই কথা বলছি। বেশি চালাকি না? সকালে করিডোরে যেভাবে কথা বলেছিস, তোর হিসাব নিতে এসেছি। হিসাব নিতে হলে অফিস আছে, ডিপার্টমেন্ট আছে, ক্লাসরুম ঝগড়ার জায়গা না। তুই নিজেকে অনেক বড় ভাবতে শুরু করেছিস না? ভুলে যাস না, আমি চাইলে তোকে ভার্সিটিতে টিকতে দেব না। ঠিকবো কি না সেটা আমার রেজাল্ট ঠিক করবে, কারো ভয় না। বাহ, বড় কথা। পোশাকের অবস্থা দেখো মুখ বড়। পোশাক বদলানো যায় আপু, আত্মসম্মান বদলানো যায় না। আজ তোকে ছাড়ছি, কিন্তু পরে বুঝাবো তোর জায়গা কোথায়। আমার জায়গা আমি পড়াশোনা দিয়ে বানাবো, হুমকি দিয়ে নয়। এনাফ। আখি, তুমি এখনই বের হও, এটা ক্লাসরুম। নীলয়, মনে রাখবি গল্প এখানেই শেষ না। শুরু হয়েছে মাত্র আপু। আখি ঘুরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই ক্লাসরুমে চাপা শ্বাস পড়ার শব্দ শোনা গেল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় শান্তভাবে বসে খাতা খুলে ফেলল। ক্লাস আবার শুরু হলো, কিন্তু উত্তেজনার রেশ সবার ভিতরে রয়ে গেল। ক্লাসরুম থেকে বের হয়ে আখি করিডোরে দাঁড়িয়ে গেল। বুকের ভিতর রাগের আগুন জ্বলছে। হাঁটতে হাঁটতে তার বান্ধবীরা দৌড়ে এসে পাশে দাঁড়ালো। সবার চোখে বিস্ময়, মুখে চাপা উত্তেজনা। আখি, তুই দেখেছিস কি করলো ছেলেটা? কি করেছে আবার? ওই সাধারণ ছেলেটা তোকে ক্লাস থেকে বের করে দিল। ছি ছি, তোর মান সম্মান একেবারে মাটিতে মিশে দিল। ভার্সিটির সবাই দেখেছে, সবাই বলছে সিনিয়র হয়েও তুই একটা গরিব ছেলের কাছে অপমানিত হয়েছিস। কি বলি? সবাই দেখেছে? হ্যাঁ রে, তোকে যেভাবে বললো আপু আপনি আপনার ক্লাসে যান, শুনে তো আমরা নিজেই অবাক। তুই আখি বড় বিজনেসম্যানের মেয়ে, আর একটা সাধারণ ছেলে তোকে অপমান করবে, এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ছেলেটা এখন নিজেকে খুব বড় ভাবতে শুরু করেছে। আজ যদি কিছু না করিস, কাল সবাই তোর মাথায় উঠে বসবে। ও ভাবছে আমি চুপ করে থাকবো? না রে, ওকে বোঝাতে হবে কার সাথে লাগিয়েছে। তুই চাইলে পুরো ডিপার্টমেন্টে ওর নামে কথা ছড়িয়ে দিতে পারিস। কিংবা স্যারদের কাছে কমপ্লেন বলবি ও তোকে হ্যারেস করছে। না, এত সহজে শেষ করব না। তাহলে কি করবি? এমন কিছু করব যাতে নিলয় নিজেই ভার্সিটিতে মুখ দেখাতে না পারে। মানে? ওর সম্মান যেভাবে আমার সামনে ভেঙেছে, আমি ওর সম্মান ভেঙে দিব সবার সামনে। বাহ, এই তো আখি। নিলয় ভাবছে সে খুব সাহসী, কিন্তু সাহস কত দূর যায় সেটা আমি দেখাবো। আজ থেকে শুরু করবি? আজ না, ঠিক সময় দেখে আঘাত করব। আঘাত এমন হবে যাতে সে বুঝে যায় কার সাথে লড়ছে। নিলয়ের গল্প এখন শুরু হলো, শেষটা আমি লিখব। বান্ধবীরা মুচকি হাসলো। চারদিকে ভার্সিটির কোলাহল, আর সেই কোলাহলের ভেতর আখির বুকের মধ্যে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক প্রতিশোধের পরিকল্পনা। ভার্সিটির লাইব্রেরিতে তখন নীরবতা, চারিদিকে শুধু পাতার শব্দ আর হালকা ফ্যানের বাতাস। বড় বড় তাক ভর্তি বইয়ের ভেতর শেষ সারিতে বসে আছে নিলয়। সামনে খোলা খাতা, পাশে মোটা একটা বই, চোখে গভীর মনোযোগ। কলম চলছিল টুপটাপ শব্দে। সময় যেন থেমে গেছে। হঠাৎ নিলয়ের পকেট থেকে ফোন কেঁপে উঠল। নীরব লাইব্রেরিতে শব্দটা স্পষ্ট শোনা গেল। নিলয় তাড়াতাড়ি ফোনটা বের করে স্ক্রিনে তাকালো। লেখা উঠল আম্মা। নিলয় ধীরে ফোন কানে নিল। হ্যালো আম্মা। বাবা, বাড়িতে আসবি না? কতদিন তোকে দেখি না। নিলয়ের চোখ একটু থমকে গেল। কলম নামিয়ে দিল টেবিলে, তারপর আস্তে আস্তে বলল, আম্মা আমি আর বাড়িতে ফিরতে চাই না, এখানে থাকলেই ভালো আছি। বাবা, এমন কথা বলিস কেন? রাগ করে থাকিস না, বাড়িতে আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। এখানে পড়াশোনার অনেক চাপ, গেলে আবার মন ভেঙে যাবে। বাবা, তোর জন্য ভাত রান্না করি, জানালা দিয়ে তাকিয়ে থাকি, তুই না এলে ঘরটাই ফাঁকা লাগে। আচ্ছা আম্মা, তোমাকে গিয়ে দেখে আসবো। সত্যি? হ্যাঁ, কিন্তু বেশি সময় থাকতে পারবো না, শুধু তোমাকে দেখে আবার চলে আসবো। থাকিস না বাবা, একটু থাক। চেষ্টা করব। এখন ফোন রাখি, পরে কথা বলবো। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস। তুমি ভালো থেকো আম্মা। কল কেটে গেল। নিলয় ধীরে ফোন নামিয়ে টেবিলে রাখলো।
চোখের সামনে খোলা বই থাকলেও মনটা অনেক দূরে চলে গেছে। লাইব্রেরির জানালা দিয়ে আলো ঢুকছিল। নিলয় বইয়ের পাতায় হাত বুলিয়ে আবার পড়ায় মন দিতে চেষ্টা করলো। চারপাশে সবাই পড়ছে, কিন্তু নিলয়ের ভেতরে তখন শুধু একটাই শব্দ ঘুরছে, বাড়ি। লাইব্রেরির ভেতর তখন গভীর নীরবতা। জানালার কাছ ভেদ করে সন্ধ্যার হালকা আলো ঢুকছে। সারি সারি বইয়ের তাক যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন ছাত্র মাথা নিচু করে পড়ছে, কারো হাতে কলম, কারো চোখে ক্লান্তি। সে নীরবতার মাঝখানে নিলয় একা বসেছিল সে শাড়ির টেবিলে। সামনে খোলা খাতা, পাশে মোটা বই, কিন্তু মনটা আর পাতার ভেতরে আটকে নেই। হঠাৎ ফোন কেঁপে উঠতে নীরব পরিবেশ অদ্ভুত একটা কম্পন ছড়িয়ে পড়ল। নিলয় ধীরে ফোন বের করল। স্ক্রিনে নাম ভেসে উঠল। চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম সতর্কতা চলে এলো। সে ফোন কানে তুলতেই বাইরের দুনিয়ার শব্দ যেন ভেতরে ঢুকে পড়ল। বলো। বস, একটা খবর আছে। নিলয়ের দৃষ্টি জানালার বাইরে আটকে গেল। বিকেলের আলো গাছের পাতায় পড়ে কাঁপছে। কি খবর? যে লোকটা আগে ধরা পড়েছিল সে আবার কাজ শুরু করেছে। আজ সকালে 2 ট্রাক নামিয়েছে। নিলয়ের মুখের স্বাভাবিকতা ধীরে ধীরে শক্ত হয়ে গেল। চোখে শান্তির বদলে কঠোরতা নেমে এলো। আমি তো বলেছিলাম নজরে রাখতে। রাখছি বস, এখনই লোক পাঠিয়েছি। সে পালাতে চাইছে। নিলয় চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ালো। লাইব্রেরির ভেতর তার ছায়া লম্বা হয়ে মেঝেতে পড়ল। চারপাশের বইগুলো যেন তার দিকে চেয়ে আছে। পালানোর সুযোগ পাবে না। কোথায় তুলবো বস? নিলয় কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। জানালার বাইরে তাকিয়ে শহরের দিকটা দেখলো। গোডাউনে নিয়ে আসো এখনই। ঠিক আছে বস, আধা ঘন্টার মধ্যে। দেরি হলে সমস্যা হবে, আজ হিসাব শেষ করতে হবে। বুঝেছি বস। কল কেটে গেল। নিলয় ধীরে ফোন নামালো। লাইব্রেরির সে শান্ত পরিবেশের তার নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর টেবিলের ওপর রাখা বই বন্ধ করলো। খাতাটা ব্যাগে ঢোকালো। করিডোর দিয়ে হাঁটার সময় চারপাশে ছাত্রছাত্রীদের হাসি, কথা, ব্যস্ততা চলছিল। কেউ বুঝতেও পারছে না এই সাধারণ পোশাকের ছেলেটার জীবনের অন্য এক দিক আছে। নিলয়ের হাঁটায় কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটা পা ফেলায় ছিল দৃঢ়তা। ভার্সিটির গেট পেরিয়ে বাইরে আসতেই বিকেলের বাতাস মুখে লাগলো। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের ভিড়, দোকানের আলো, সব মিলিয়ে শহরটা জীবন্ত। নিলয় ধীরে সামনে এগিয়ে গেল। তার সাধারণ জামা, কাঁধে ব্যাগ, চোখে শান্ত চাহনি, সব কিছু দেখলে কেউ বিশ্বাসই করবে না এই ছেলেটা কিছুক্ষণের মধ্যে অন্য এক পরিবেশে ঢুকবে। দূরে কোথাও একটা কালো গাড়ি অপেক্ষা করছিল, আর শহরের বিকেলে ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠছিল। শহরের একপাশে পুরনো ইটের তৈরি বিশাল গোডাউনটা অন্ধকারের ভেতর দাঁড়িয়েছিল। বাইরে শুধু দু একটা হলুদ আলো, চারিদিকে নিস্তব্ধতা। রাত যত গভীর হচ্ছিল জায়গাটা তত ভয়ঙ্কর লাগছিল। কালো গাড়ি ধীরে এসে থামলো। দরজা খুলতে নিলয় নামলো। সাধারণ পোশাক, কিন্তু হাঁটার ভেতরে ছিল অন্যরকম কর্তৃত্ব। ভেতরে ঢুকতে চারদিক লোহার গন্ধ, সিমেন্টের মেঝে ঝুলে থাকা বাতি, মাঝখানে একটা চেয়ারে বাঁধা একজন লোক, মুখে ভয়, শরীর কাঁপছে। নিলয়ের লোকেরা দুপাশে দাঁড়িয়ে গেল। পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। নিলয় ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। প্রতিটা পায়ে শব্দ পড়ছে গোডাউনের ফাঁকা ভেতরে। তোকে আগেও অনেক সুযোগ দিয়েছিলাম ভাই, আমাকে ছেড়ে দেন, আর ভুল করব না। এই কথা তুই আগেও বলেছিস, কিন্তু বদলালি রে কই? আমি বলেছিলাম এই এলাকায় নিয়ম মানলে ছাড় নেই, তুই সে নিয়ম পায়ের নিচে ফেলেছিস। শেষবারের মতো মাফ করে দেন ভাই। মাফ সবার জন্য না। হঠাৎ নিলয় সামনে ঝুঁকে লোকটার কলার চেপে ধরল। গোডাউনের বাতি দুলে উঠল। তোকে বদলানোর সময় দেওয়া হয়েছিল, তুই সুযোগ নষ্ট করেছিস। নিলয় ইশারা করতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা এগিয়ে এলো। তারা লোকটাকে শক্ত করে ধরে রাখলো। সে ছটফট করতে লাগলো। প্লিজ ভাই। এবার পাপের শাস্তি ভোগ করবে, আমি কাউকে ছেড়ে দিই না। লোকেরা তাকে মারতে শুরু করলো। গোডাউনের ভেতর শুধু তার আর্তস্বরে ভরে উঠল। নিলয় কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো। মুখে কোনো আবেগ নেই, শুধু কঠিন সিদ্ধান্তের ছাপ। কিছুক্ষণ পর সে হাত তুলে থামার ইশারা করলো। যথেষ্ট।
লোকেরা সরে গেল। লোকটা নিস্তেজ হয়ে চেয়ারে ঝুলে রইল। নিলয় সামনে দাঁড়িয়ে শেষ কথা বলল। আজকের পর এই পথে নামার সাহস করলে আর কেউ তোকে বাঁচাতে পারবে না। সে ঘুরে দাঁড়ালো। গোডাউনের দরজার দিকে হাঁটতে হাঁটতে বাতির আলোয় তার ছায়া লম্বা হয়ে গেল। বাইরে রাত আরো গাঢ়, শহর ঘুমাচ্ছে, আর গোডাউনের ভেতরে থেকে ধীরে ধীরে স্তব্ধতা ফিরে আসছে। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে যাচ্ছে। রাস্তার আলোগুলো এক এক করে জ্বলে উঠেছে। নিলয় ধীর পায়ে মেসের সামনে এসে দাঁড়ালো। সারাদিনের ক্লান্তি শরীরের ভেতর জমে আছে, তবু মুখে তার স্বাভাবিক শান্ত ভাব। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হালকা হলুদ আলো চোখে পড়ল। ছোট ঘর, পুরনো টেবিল, কয়েকটা চেয়ার, দেয়ালে ঝুলে থাকা ব্যাগ আর জামা কাপড়। পরিবেশটা গরিব হলেও নিজের মতো করে সাজানো। বিছানার উপর বসেছিল নিলয়ের বন্ধু রাশেদ। হাতে মোবাইল, চোখে ঘুম ঘুম ভাব। নিলয় ঢুকতেই সে তাকালো। আরে নিলয়, আজ এত দেরি কেন রে? নিলয় ব্যাগ নামিয়ে চেয়ারে রাখলো, জুতা খুলে ধীরে বসে পড়ল। তারপর ক্লান্ত শরীরে বলল, লাইব্রেরিতে পড়তেছিলাম, বই কেনার তো টাকা নেই, তাই ওখান থেকে কিছুটা পড়ে আসি। ঠিকই করছিস, আমাদের মতো গরিবদের জীবন এমনই কষ্টের। বই কিনতে পারে না, কোচিং করতে পারে না, নিজের চেষ্টাতেই সব করতে হয়। ঘরের ভেতর একটা নিস্তব্ধতা নেমে এলো। জানালা দিয়ে বাইরের বাতাস ঢুকছে। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। কষ্ট থাকলেও পড়াশোনা ছাড়লে চলবে না, এইটাই একমাত্র পথ। জানিস নিলয়, অনেক সময় ভাবি আমরা যদি বড় লোকের ঘরে জন্মাতাম তাহলে কত কিছু সহজ হতো। সহজ হতো ঠিকই, কিন্তু তখন হয়তো লড়াইটা শিখতাম না। তুই আলাদা রে, সবাই যেখানে হাল ছাড়ে তুই সেখানে আরো শক্ত হোস। শক্ত হতে হয় বন্ধু, না হলে এই শহর কাউকে জায়গা দেয় না। ঘরের আলোয় দুজনের ছায়া মেঝেতে লম্বা হয়ে পড়ল। বাইরে রাত আরো নীরব হয়ে যাচ্ছে। ছোট এই ম্যাচ ঘরের ভেতর বসে দুই গরিব ছেলের স্বপ্ন তখন ধীরে ধীরে বড় হতে লাগলো। নতুন সকাল, ভার্সিটির আঙিনায় রোদ ঝিলমিল করছে, গাছের পাতায় আলো পড়ে চিকচিক করছে। ছাত্রছাত্রীরা দলে দলে ঢুকছে, কেউ হাসছে, কেউ ফোনে কথা বলছে, কেউ বই বুকে চেপে হাঁটছে। কিন্তু এই স্বাভাবিক পরিবেশের ভেতরেই আখির মনে চলছে অন্যরকম হিসাব। আখি কালো গাড়ি থেকে নামলো, পরনে পরিপাটি ড্রেস, চুল খোলা, চোখে গাঢ় কাজল। হাঁটার ভেতরেই বোঝা যায় আজ সে শুধু ক্লাস করতে আসেনি। তার বান্ধবীরা আগেই গেটের কাছে দাঁড়িয়েছিল। আখিকে দেখেই দৌড়ে এলো। আখি, আজ তোকে খুব সিরিয়াস লাগছে। সিরিয়াস হব না কেন? কালকের অপমান ভুলে যাব নাকি? ঠিক বলেছিস, ছেলেটা এখনও নিজেকে হিরো ভাবছে। আজ কি করবি বল? আজ নিলয়কে এমন জায়গায় আঘাত করব যেখানে ও সবচেয়ে বেশি দুর্বল। মানে? ওর সম্মান। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আখি কথা বলছিল। চারপাশে ক্লাসরুম, নোটিশ বোর্ড, ভিড়, সবকিছু স্বাভাবিক, কিন্তু আখির কণ্ঠে ছিল ভিন্ন উত্তেজনা। আমি সবাইকে দেখাবো ওই সাধারণ ছেলে আসলে কেমন। কিভাবে? আজ ক্লাসের আগে ডিপার্টমেন্টে একটা গুজব ছড়াবো। গুজব? বলবো নিলয় সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে, মেয়েদের সাথে বাজে কথা বলে। ও, তাহলে সবাই ওর দিকে অন্য চোখে তাকাবে? ঠিক তাই। আগে মানুষ ওকে হাসবে, তারপর সন্দেহ করবে, তারপর দূরে সরবে। আর যদি ও প্রতিবাদ করে? তখন বলবো গরিব বলে এখন নাটক করছে। তুই তো পুরো প্ল্যান বানিয়ে ফেলেছিস। কাল ক্লাসে আমাকে যেভাবে কথা শুনিয়েছে তার দাম আজ ওকে দিতেই হবে। তারা নোটিশ বোর্ডের সামনে দাঁড়ালো। অনেক স্টুডেন্ট সেখানে জড়ো ছিল। আখির বান্ধবীরা ধীরে ধীরে আলাদা আলাদা দিকে গেল। কারো কানে কানে কিছু বলছে, কারো সামনে আফসোসের ভান। কিছুক্ষণের মধ্যেই ফিসফাস শুরু হয়ে গেল। শুনেছিস নিলয়ের কথা? কি হয়েছে? সিনিয়রদের সাথে খুব খারাপ ব্যবহার করে, আখির সাথে নাকি বাজে কথা বলেছে। তাই নাকি? করিডোরের গুজব বাতাসের মতো ছড়িয়ে পড়ল। কেউ অবাক, কেউ হাসছে, কেউ আবার দূর থেকে নিলয়ের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই দূরে দেখা গেল নিলয় আসছে। কাঁধের ব্যাগ, পরনে পুরনো জামা, মুখে স্বাভাবিক শান্ত ভাব।
সে করিডোর দিয়ে হাঁটছে, কিন্তু চারপাশের চোখ আজ অন্যরকম। কেউ চাপা হাসি দিচ্ছে, কেউ ফিসফিস করছে। আঁখি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে তখন একটাই জিনিস, প্রতিশোধের তৃপ্তি। খেলাটা আজ শুরু হলো নিলয়। সকালটা ভার্সিটিতে অন্যরকম ছিল। আকাশ পরিষ্কার, বাতাস হালকা, কিন্তু করিডোরের ভেতরে একটা চাপা উত্তেজনা ঘুরে বেড়াচ্ছিল। ছাত্রছাত্রীরা দলে দলে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু সে কথার দিক বারবার গিয়ে পড়ছে একজনের ওপর, নিলয়। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে করিডোর দিয়ে হেঁটে আসছিল। পরনে তার পুরনো জামা, মুখে স্বাভাবিক শান্ত ভাব, কিন্তু আজ চারপাশের চোখগুলো আগের মতো নয়। কেউ তাকে দেখেই চাপা হাসি দিচ্ছে, কেউ কানে কানে কথা বলছে, আবার কেউ ইচ্ছে করে সামনে এসে দাঁড়াচ্ছে। এই যে নিলয়, তুই নাকি এখন সিনিয়রদেরও সম্মান করিস না? আমি কাউকে অসম্মান করে নাই। ও তাই নাকি? তাহলে আঁখি আপুর সাথে তোর ঝামেলা কি ছিল? সিনিয়র হয়ে উনি কথা বললে তুই উল্টো কথা বলেছিস, এটাই তো খারাপ ব্যবহার। ভার্সিটিতে নিয়ম আছে, সিনিয়রদের সম্মান করতে হয়। সম্মান আমি সবাইকে করি, কিন্তু অন্যায় হলে চুপ থাকবো না। ওরে বাবা, দেখিস না কেমন সাহস বেড়েছে, জুনিয়র হয়ে লেকচার দিচ্ছে। আজকাল গরিব ছেলেদের খুব বাড়াবাড়ি, সুযোগ পেলে মাথায় উঠে বসে। নিলয়, তুই যদি সিনিয়রদের সাথে এমন ব্যবহার করিস তাহলে এখানে টিকে থাকতে পারবি না। টিকে থাকার জন্য আমি কারো পায়ের নিচে মাথা রাখি না। কথাটা শুনে কয়েকজন অবাক হলো, কয়েকজন আবার জোরে হেসে উঠল। এই দেখ আবার কথা, আখি আপু ঠিকই বলেছে, এই ছেলে নাকি বড় ভাব ধরে। আমি বড় ভাব ধরি না, আমি শুধু নিজের সম্মানটা রাখতে জানি। সম্মান আগে সিনিয়রদের সম্মান শিখ। সম্মান চাপিয়ে নেওয়া যায় না, আচরণ দিয়ে আদায় করতে হয়। চারিদিকে হঠাৎ নীরবতা নেমে এলো। কয়েকজন মুখ চাওয়াচাই করলো। দূরে দাঁড়িয়ে আঁখি আর তার বান্ধবীরা সব দেখছিল। ঠোঁটের কোণে ঠান্ডা হাসি। নিলয় ব্যাগের স্ট্রাপ ঠিক করে আবার হাঁটতে শুরু করলো। করিডোরের ভিড়ের মাঝেও তার পা ছিল স্থির, চোখ ছিল সোজা সামনে। ক্লাসের ভিড় ধীরে ধীরে হালকা হয়ে এলো, কিন্তু করিডোরের কোণে হট্টগোলের ছাপ এখনও চোখে পড়ছিল। কিছুক্ষণ পরেই নিলয়কে প্রিন্সিপাল স্যারের অফিসে ডাকার নোটিশ আসে। নিলয় ধীরে পায়ে অফিসের দিকে হেঁটে যায়। সবার চোখ যেন চুপচাপ ওকে অনুসরণ করছে। কারো মুখে অবাক ভাব, কারো চোখে ফিসফিস। প্রিন্সিপাল স্যারের অফিসের দরজা খুলতেই স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, চেহারায় কঠিন ভাব। নিলয়, শুনেছি তুমি সিনিয়রদের সাথে বাজে ব্যবহার করেছো, তুমি খারাপ কথা বলছো, এ ব্যাপারে কি বলবে? স্যার, আমি এমন কোনো কথা বলিনি যা খারাপ ইঙ্গিত করে। সিনিয়ররা এমন কথা বলছে, তুমি কি তাদের চোখে সত্যি সম্মান দেখতে পাচ্ছ না? স্যার, আমি সবসময় চেষ্টা করি কাউকে অসম্মান না করার। কেউ যা বলে তার মানে আমি ভুল করেছি তা নয়। প্রিন্সিপাল স্যার থামলেন, পকেটে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। নিলয়ের কাছে এসে বললেন, তুমি কি তাদের চোখে সত্যি সম্মান দেখাতে পারছো না? নিলয়, ভার্সিটিতে সম্মান ও আচরণ গুরুত্বপূর্ণ। সিনিয়রদের সঙ্গে কথা বলার ধরন যেন কাউকে আহত না করে। স্যার, আমি এমনভাবে কথা বলি না যা কাউকে আহত করে। যদি কেউ তা ভুলভাবে বুঝে, আমি দুঃখিত। প্রিন্সিপাল স্যার একপাশে হাত দিয়ে বইয়ের তাক ধরে কিছুক্ষণ চুপচাপ থাকলেন। ঠিক আছে, কিন্তু মনে রাখবে, ভার্সিটিতে প্রতিটি পদক্ষেপের দায়িত্ব আছে। অপরাধ না করেও যদি ভুল বোঝা হয়, তা নিয়ে তুমি সাবধান থাকো। আমি বুঝেছি স্যার। চলো এখন ক্লাসে ফিরে যাও, আজ থেকে মন দিয়ে পড়াশোনা করো। নিলয় ধীরে ধীরে অফিসের বাইরে বের হলো, চোখে একরাশ শান্ত ভাব। বাইরে আকাশে সূর্যের আলো ঝলমল করছে, কিন্তু করিডোরের সব চোখ এখনো তার দিকে তাকিয়ে আছে। কেউ চুপচাপ, কেউ হেসে, কেউ ফিসফিস করছে। যারা অপমান করতে চাইলো তারা আজও বুঝলো না আমার সঙ্গে কথার ধরন বদলানো যায় না। যারা সত্যি মূল্য বোঝে তারা দেখবে আমার স্থির। নিলয় আবার ব্যাগ কাঁধে তুলে করিডোর পার হয়ে ক্লাস ফিরে এলো। প্রতিটি ধাপ যেন জানান দিচ্ছিল তিনি শুধু সাধারণ ছাত্র নয়। ব্রেক টাইম। ভার্সিটির করিডোরে ছাত্রছাত্রীরা হট্টগোল করছে, কেউ বন্ধুদের সঙ্গে কথা বলছে, কেউ হাসি ঠাট্টা করছে। আঁখি ওয়াশরুম থেকে বের হচ্ছিল, চুল ঠিক করছে। হঠাৎ পেছন থেকে কাঁধে টান পড়ল।
ছাড়ো তুমি। নিলয় হাত ধরে তাকে টেনে নিল ভেতরের ফাঁকা রুমের দিকে। রুমের দরজা বন্ধ হলো। চুপচাপ হয়ে গেছে চারপাশ। তুমি কি করছো? তুমি সাহস কিভাবে পেলে আমাকে এখানে আনার? আমি নাকি আপনার সঙ্গে বাজে কথা বলেছি, বাজে ইঙ্গিত করেছি? আঁখি একটু আশা করেনি যে এমন পরিস্থিতি হবে। চোখে অল্প বিস্ময়, অল্প ভয়ের ছাপ। এবার দেখাবো বাজে আচরণ কাকে বলে। নিলয় ধীরে ধীরে কাছে এলো। আঁখি পেছন হাঁটতে চেষ্টা করলো, কিন্তু কোণার দেওয়াল তাকে আটকে দিল। এটাকে বলে বাজে আচরণ? হঠাৎ নিলয়ের আঁখির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। আঁখি চোখ বড় করে খুলল। তুমি? আমি তোমার সিনিয়র? তো বদনাম করার আগে মাথা ছিল না? তুমি কি মনে করছো? আমি শুধু দেখলাম বাজে আচরণ কাকে বলে। আঁখি চুপচাপ, কিন্তু চোখে অদ্ভুত কেঁপে ওঠার ছাপ। কয়েক সেকেন্ড স্থির, তারপর আঁখি রেগে গলায় কম্পন নিয়ে বলল, বের হও এক্ষুনি। ঠিক আছে, বেরোচ্ছি, কিন্তু মনে রেখো যা কেউ বলে তা সবসময় সত্যি হয় না। নিলয় ধীরে ধীরে দরজা খুলে করিডোরে চলে গেল। আঁখি দাঁড়িয়ে আছে, চোখে গরম আগুন আর ভেতরে অদ্ভুত অচেনা শঙ্কা। আঁখি ওয়াশরুম থেকে বের হলেই তার বান্ধবীরা পাশে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে হাসি মুখে ফিসফিস করতে লাগলো। কিরে, তোর ঠোঁট লাল কিভাবে হলো? তেমন কিছু না। আঁখির চেহারায় তখন রাগ আর লজ্জার মিশ্রণ। মনটা যেন আগুনে জ্বলে। বান্ধবীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করছে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। আঁখি ধীরে ধীরে হেঁটে গেল। চোখে অদ্ভুত উত্তেজনা, ধীরে ধীরে রাগের আগুন বেড়েই চলল। অন্যদিকে নিলয় নিজের রুমে বসেছিল। হঠাৎ ফোনের রিং, গার্ডের নাম্বার। স্যার, আজ রাতে একেরই অস্ত্র বাঁচানোর অপারেশন হবে। ঠিক আছে, তাদের চোখে চোখ রাখো। আমি চাই পুরো অপারেশন ঠিকঠাক হোক। বুঝেছি স্যার, সব কন্ট্রোলের মধ্যে রাখবো। রাতটা গুরুত্বপূর্ণ, কেউ অপ্রয়োজনীয় ভুল করতে পারবে না। ফোন কেটে নিলয় ধীরে ধীরে ল্যাপটপ খুলল। পরিকল্পনার লিস্টে চেক করলো। রাতের মিশনের প্রতিটি ধাপ মনের মধ্যে পুনরাবৃত্তি করলো। রাতটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। ভেতরে নিলয়ের চোখে অদ্ভুত স্থিরতা, ঠান্ডা বুদ্ধি। কেউ জানে না যে তার জীবন কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা সঠিক পরিকল্পনার উপর নির্ভরশীল। আকাশে রাতের অন্ধকার নেমেছে, কিন্তু নিলয় জানে আজ রাতেই তার পরিকল্পনা বাস্তব হবে। সবাই চোখে চোখ রাখবে, একটুও ফাঁক থাকতে পারবে না। রাত গভীর, চাঁদের আলো ছড়িয়ে পড়েছে শহরের নিঃশব্দ রাস্তায়। নিলয় আর তার কয়েকজন বিশ্বস্ত লোক হালকা ছায়ের মতো ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো। চোখে অদ্ভুত স্থিরতা, মনে এক অদ্ভুত উত্তেজনা। তারা জানে আজকের রাতটি গুরুত্বপূর্ণ। এই রাতেই অস্ত্র পাচারকারীরা তাদের একগুচ্ছ অবৈধ অস্ত্র সরানোর চেষ্টা করেছে। কিন্তু নিলয় চুপচাপ, নিখুঁত পরিকল্পনার সঙ্গে চোখ রাখছে প্রতিটি দিকে। সবাই চোখে চোখ রাখবে, কোনো ছোট ভুলও ক্ষমা করা হবে না। মুহূর্তের মধ্যে তারা পাচারকারীদের ট্রাকের কাছে পৌঁছে গেল। ট্রাকের পেছনের দরজা বন্ধ, চারপাশে কোনো আলো নেই। ঠিক এখন ধীরে ধীরে এগিয়ে যাও। লোকগুলো হাতের সংকেত বুঝে স্থির হয়ে দাঁড়ালো। ট্রাকের দরজা হঠাৎ খুলতেই নিলয়ের লোকেরা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। পাচারকারীরা চমকে ওঠে। কি করছো? থামো, এক পাও নড়তে চাইলে গুলি করে দেব। পাচারকারীরা চুপচাপ হয়ে গেল। একদিকে ট্রাকের ভিতরে অস্ত্র ছড়িয়ে আছে, অন্যদিকে নিলয়ের চোখে কঠিন শক্তি। সব কিছু সেফ হ্যান্ডেল করো, কোনো গাফিলতি নয়। একাংশ লোক পাশ দিয়ে ট্রাকের চারপাশে ঘুরছে, অন্যরা দরজা বন্ধ করে নিরাপদ দূরত্বে রাখছে। পুলিশকে এখনই জানাও, তারা বুঝবে না আমরা আগে থেকেই অবস্থান নিয়েছি। বুঝেছি স্যার, ফোনে বার্তা পাঠানো হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের সাইরেনের আওয়াজ দূর থেকে আসতে শুরু করলো। পাচারকারীরা হঠাৎ বুঝলো কোনো এক অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে। এটা কি হচ্ছে? পুলিশ তো আমাদের দিকে আসছে। বলা ছিল, কোনো সুযোগ নেই। রাতের হাওয়া চুপচাপ শহরের রাস্তায় বইছে। ট্রাকের চারপাশ এখন সম্পূর্ণ নিঃশব্দ। নিলয় আর তার লোকেরা চুপচাপ কাজ শেষ করে। পাচারকারীদের বেঁধে রেখে ধীরে ধীরে চলে আসে। মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ চোখ বড় করে চারপাশ দেখছে।
ট্রাকের দরজা খুলে ঝুঁকছে পাচারকারীকে বেঁধে রাখা হয়েছে। কি হচ্ছে এখানে? ট্রাকের ভিতরে কেউ বেঁধে রাখা? দেখলাম তো কেউ আগে এখানে ছিল, কিন্তু কে এদের ধরিয়ে দিল নিজের পরিচয় আড়াল রেখে? পুলিশদের চোখ বিস্ময়, মনে অদ্ভুত প্রশ্ন, কিন্তু কেউ কিছু বোঝে না। রাতের অন্ধকারে কেউ দেখে না কে আসলো কে চলে গেল। নিলয় এবং তার লোকেরা গোডাউনের দিকে ধীরে ধীরে হেঁটে চলে। গোডাউনের দরজা খোলার পর তারা ভেতরে ঢুকে যায়। ভেতরে আলো হালকা, চারপাশে সরঞ্জাম আর অস্ত্রের সঠিক অবস্থান। স্যার, আপনি সবসময় দেশের জন্য কাজ করেন কেন? এটাই তো হওয়া উচিত। মানুষ দেশের জন্য লড়বে, যারা শক্তি পায় তারা দায়িত্ব নিতে পারবে। সত্যি স্যার, আপনি সবসময় নিঃস্বার্থ। স্যার, নিছক দেশের জন্য নয়, পৃথিবীর প্রতিটি মানুষ যাতে নিরাপদ থাকে তার জন্য। কেউ জানুক বা না জানুক, যে কোনো অর্থনৈতিক শক্তিকে আমরা আটকাবো। গার্ড চুপচাপ মাথা নত করে নিলয়ের কথায় সম্মতি জানালো। নিলয় ধীরে ধীরে গোডাউনের এক কোণে বসে গেল। চোখে অদ্ভুত স্থিরতা, মনে অদৃশ্য শক্তি। বাইরে রাতের নিঃশব্দ, শহর ঘুমাচ্ছে। কেউ জানে না ঠিক এই মুহূর্তে এই গোডাউনের অন্ধকারে এক অদৃশ্য হাত শহরের নিরাপত্তা নিশ্চিত করছে। আজকের রাতও শেষ, কিন্তু যারা ভাবছে তারা নিরাপদ, তারা ভুল ভাবছে। সকালের সূর্য ধীরে ধীরে আকাশে উঠছে। আখি তার বাসার লিভিং রুমে বসে টিভির দিকে তাকিয়ে আছে, চায়ের কাপ হাতে, চোখে অস্থিরতা। টিভিতে হঠাৎ সংবাদ ঘোষণা হলো, গত রাতে এক গাড়ি অস্ত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিল। অদৃশ্যভাবে কেউ সেই অস্ত্র রুখে দিয়েছে। পুলিশ জানিয়েছে যেই কেউ এই অভিযানের পিছনে ছিলেন তাদের পরিচয় এখনও অজানা। তবে তাদের ধারণা প্রতিবারের মতো সেই আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া এই কাজটি করেছে। বাকিটা তদন্তের পরে জানা যাবে। আখির চোখ বড় হয়ে গেল। চুপচাপ সংবাদ শুনছে, মনটা ঝলসানো আগুনের মতো জ্বলে উঠছে। বাবা, মাফিয়া আবার আমার অপরাধীকে ধরালো। সে নিজেই তো অপরাধী। আখির চোখে রাগ আর হতাশার মিশ্রণ। সে নিজেই কিন্তু কিছু বুঝতে পারে না। কি জানি কে কোন কারণে কাজ করে তা তো সেই নিজেই জানে। পরের দিন সকাল, ভার্সিটির গেটের সামনে ছোট ছোট আলোয় শহরের কোলাহল ভেসে আসছে। নিলয় হালকা ছেঁড়া জামা কাপড়ে বই হাতে ধীরে ধীরে ঢুকে পড়ল। চোখে চুপচাপ স্থিরতা, মনটা আগের মতো শান্ত, কিন্তু ভেতরে এক অদৃশ্য শক্তি জেগে আছে। ক্লাসের সবাই মুহূর্তের জন্য থমকে গেল। কেউ কেউ আর চোখে তাকালো। নিলয়ের ছেঁড়া জামা পরা বই আর মাথা চুপচাপ নিচু। সবার চোখে হাসি, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আখি তখন নিজের বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আছে, চোখে রাগের আগুন, মুখে অদ্ভুত চাপে থাকা উত্তেজনা। দেখেছিস, এখনো কেমন তেজি ভাব, আজও মাথা উঁচু করে এসেছে। দেখছি। শুধু পোশাকই নয়, সে নিজের আড়ালে কি স্থিরতা নিয়ে এসেছে সেটা দেখছি। আখির চোখে রাগ আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। মনে মনে সে ঠিক করে ফেলল নিলয়কে সে ছাড়বে না। নিলয় ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকলো। চারপাশে কিছু ছেলে মেয়ে হেসে ফিসফিস করতে লাগলো। আরে দেখো তো, আবার সেই ছেলেটা। পোশাক কেমন! টিউশন না থাকলেও কি পড়াশোনা করে? কিভাবে যে এত ভালো রেজাল্ট করে আল্লাহই জানে। নিলয় চোখে অদ্ভুত স্থিরতা নিয়ে ধীরে ধীরে মাথা নত করে বইয়ের দিকে তাকালো। কোনো শব্দে উত্তেজিত হলো না। যারা হাসবে হাসুক, আমার পড়াশোনা আমার লক্ষ্য। কেউ বুঝুক বা না বুঝুক, আমি নিজের পথে এগোচ্ছি। ক্লাস শেষে সবাই বের হয়ে গেল। নিলয় বইয়ে ব্যাগ সোজা করে নিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে। হঠাৎ এক গোপন বার্তা তার ফোনে আসে। এটা আবার কে পাঠালো? ফোনের স্ক্রিনে লেখা, আজকে লাইব্রেরির সিক্রেট রুমে অপেক্ষা করো। নিলয় হালকা ভ্রু চেপে ধরল। আখি তখন লেজুয়া হাসি নিয়ে বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছে, চোখে আগুন, কিন্তু মনে মনে সে তখন নতুন চক্রান্ত সাজাচ্ছে কিভাবে নিলয়কে ফাঁদে ফেলা যায়। আখি, দেখিস তো ছেলেটা কেমন স্থির। স্থিরতা এটা শুধু বাহিক্য। আজকের দিন সে বুঝবে কেবল বাহিক্য ধীরতা যথেষ্ট নয়। নিলয় ধীরে ধীরে লাইব্রেরির গোপন রুমের দিকে এগোলো। লাইব্রেরির সেই ফাঁকা ঘরটায় বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। চারিদিকে বইয়ের তাক, জানালা দিয়ে ঢুকছে দুপুরের আলো।
নিলয় দরজার কাছে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আখি ধীরে ধীরে পেছনে এগিয়ে এসে দরজার হাতলে হাত রাখলো। আপু, এটা কি করছেন? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আখির ঠোঁটে একরাশ ঠান্ডা হাসি, চোখে রাগের সাথে সাথে অদ্ভুত আত্মতৃপ্তি। এতদিন তুই আমাকে অপমান করেছিস, আজ একটু বুঝবি কেমন লাগে আটকে পড়লে। আমি কাউকে অপমান করি নাই, আপনি নিজেই ঝামেলা করতে আসেন। আখি দরজার বাইরে পা রাখলো। বের হওয়ার আগেই ভেতর থেকে লকটা টেনে দিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। নিলয় হাত বাড়িয়ে টান দিল, কিন্তু দরজা খুলল না। আপু, দরজা খুলুন। এটা বাচ্চামি করছেন কেন? বাচ্চামি না, এটা শিক্ষা। তুই শিখবি সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি অন্যায় করছেন, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। সময়? আজ তোর সময় আমার হাতে। আখি ধীরে ধীরে করিডোর দিয়ে চলে যেতে লাগলো, তার জুতোর শব্দ মিলিয়ে যেতে লাগলো। আখি, শুনুন, দরজা খুলুন। কোনো উত্তর এলো না, শুধু নিস্তব্ধতা। নিলয় চারপাশে তাকালো। ফাঁকা রুম, জানালা বন্ধ, বাইরে মানুষের শব্দ নেই। বইয়ের তাকের ফাঁকে আলো ঢুকছে। পরিস্থিতি ধীরে ধীরে সিরিয়াস হয়ে উঠল। নিলয় দরজায় আবার জোরে ধাক্কা দিল। ঠক ঠক। কেউ আছেন? দরজা খুলে দিন। বাইরে কোনো সাড়া নেই। লাইব্রেরির অংশটা প্রায় নির্জন। নিলয় ধীরে ধীরে জানালার দিকে গেল, কিন্তু জানালাও ভেতর থেকে আটকানো। চারপাশে শুধু বই আর নীরবতা। সে গভীর নিঃশ্বাস নিল, পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। এত সহজে আমাকে থামানো যাবে না। সে টেবিলের ওপর উঠল, তাকের পাশে দাঁড়িয়ে উপরের ভেন্টের দিকে তাকালো। রুমে বের হওয়ার একটা পথ খুঁজতে লাগলো। বাইরে তখন আখি করিডোর দিয়ে হাঁটছে। বান্ধবীরা এগিয়ে এলো। কাজটা কি ঠিক হলো? হ্যাঁ, এখনও বুঝবে অহংকারের দাম কত। আখের চোখে বিজয়ের ঝিলিক, কিন্তু কোথাও একটা অজানা অস্থিরতাও লুকিয়ে রইল। আর ভেতরে ফাঁকা রুমে আটকে থাকা নিলয় ধীরে ধীরে পরিস্থিতি পাল্টানোর পথ খুঁজতে লাগলো। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আখি ধীরে ধীরে হাঁটছিল, মুখে বিজয়ের ছায়া, চোখে অহংকারের আগুন। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এলো রিমি। আখি দাঁড়া, এটা ঠিক করিসনি। আবার কি হলো? তুই ছেলেটাকে রুমে আটকে রেখেছিস কেন? খুলে দে, যদি ছেলেটার কিছু ক্ষতি হয়ে যায়। রিমির কণ্ঠে ভয় আর দুশ্চিন্তা স্পষ্ট। করিডোরের ফাঁকা বাতাসে কথাগুলো ভারী হয়ে উঠল। হলে হবে, আমার কি? আখি, মজা আর অন্যায় এক জিনিস না। ভার্সিটিতে ঝামেলা হলে তো আমাদেরই বিপদ হবে। তুই বুঝিস না রিমি, আমার সাথে পাঙ্গা নেওয়ার মানে কি? এবার ও বুঝবে। কিন্তু সে তো তোর সাথে খারাপ কিছু করে নাই, শুধু কথা বলেছে। কথা? আমার সম্মান নিয়ে কথা বলেছে, সিনিয়রের সামনে দাঁড়িয়ে জবাব দিয়েছে, এটাই ওর অপরাধ। আখি, মানুষকে ছোট করলে একদিন নিজেরই ক্ষতি হয়। খুলে দে দরজাটা। ক্ষতি? আজ ক্ষতি ওর হবে। আখি পা ঘুরিয়ে আবার সামনে হাঁটতে শুরু করলো। রিমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আখি প্লিজ। আখি আর পেছনে তাকালো না। তার জুতোর শব্দ করিডোরে ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্যদিকে লাইব্রেরির ফাঁকা ঘরে আটকে থাকা নিলয় দরজায় আবার ধাক্কা দিল। ঠক ঠক। কেউ আছেন? দরজা খুলে দিন। ভেতরে বাতাস ভারী হয়ে উঠছে, সময় ধীরে এগুচ্ছে। বাইরে কেউ জানে না একজন ছাত্র অন্যায়ের শিকার হয়ে আটকে আছে। আর করিডোরে আখের চোখে জেদ, রিমির মনে ভয়, সব মিলিয়ে গল্পটা নতুন মোড় নিচ্ছে। রাত গভীর, লাইব্রেরির ফাঁকা ঘর। নিলয় একপাশে দাঁড়িয়ে দরজার দিকে চোখ রাখছে। ধীরে ধীরে সে চারপাশ দেখছে, অবস্থা পর্যালোচনা করছে। এবার বাবা ছাড়া আর কোনো উপায় নেই। সে ভেতরে টেবিলের ওপরে রাখা বইয়ের সাহায্যে জানালার লকটা পরীক্ষা করতে লাগলো। নিঃশ্বাস ধরে হাতের স্পর্শে তালার জটিলটা বুঝল। কিছুক্ষণের চেষ্টার পর ক্লিক, লক খোলার শব্দ। নিলয় ধীরে ধীরে জানালা খুলল। কাজ শেষ, সময় এসেছে বাইরে যাওয়ার। ধীর পা নিয়ে সে জানালা দিয়ে বেরিয়ে গেল। রাতের নিস্তব্ধ বাতাসে কেবল তার নিঃশ্বাসের শব্দ মিলছে। বাইরের করিডোর ফাঁকা। সে ছুটে চলল লাইব্রেরির গেটের দিকে। কেউ নেই। আজকে শুধু বাঁচতে হবে, কালকের জন্য প্রস্তুতি নেব। কিরে,
কি করে এত সহজে হারিয়ে গেল? সে কি কোনো ভূত নাকি? আল্লাহ, ছেলেটার কিছু হলো নাকি? গায়েব কিভাবে হয়ে গেল? আখি দরজা দিয়ে তাকালেও কোনো ছায়া নেই। ঘর ভীষণ নিস্তব্ধ। রিমির চোখে শঙ্কা, আখির মুখে আগুনের মতো উত্তেজনা। ওর বুদ্ধি আন্ডার এস্টিমেটেড করেছিলাম, আজকে বুঝলাম। দুপুরে নিলয় ঠিকঠাক ভার্সিটিতে হাজির। তার পোশাক আগের মতো সাধারণ, হালকা ধুলো ময়লা, কিন্তু চেহারায় দৃঢ়তা, চোখে অদ্ভুত স্থিরতা। আখি এবং রিমি একসাথে করিডোরে দাঁড়িয়ে নিলয়কে দেখল। চোখ বড় হয়ে গেল। আগে দেখেছিস তো ও ঠিকঠাক এসেছে? কি? ও কি করে বের হলো? আর আবার এত স্থিরভাবে এসেছে? নিলয় ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকল। চারপাশে শিক্ষার্থীর জন্য নিরাপত্তা। কেউ সাহস করে কিছু বলতে পারছে না। আখি এবং রিমি শুধু তাকিয়ে রইল। তাদের মনে জল্পনা, আতঙ্ক আর অভিমান মিশে একসাথে। ব্রেক টাইম। করিডোরের বাতাসে শিক্ষার্থীরা চুপচাপ কথা বলছে। কেউ কেউ বন্ধুর সঙ্গে হাসি খুশি, কেউ কেউ চায়ের কাপ হাতে ঘুরছে। সে ভিড়ে আখি ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। চোখে অহংকার, গলায় ঠোঁট ঘেঁষে মৃদু ভ্রু কুঁচকে। ঠিক সেই মুহূর্তে নিলয় করিডোরের একদম পাশে এসে দাঁড়ালো। চোখে অদ্ভুত স্থিরতা। তার ধাপে ধাপে এগোনো যেন প্রতিটি শব্দের আগে একটি হুঁশিয়ারি। আপু, আখি হঠাৎ নিলয়ের দিকে ঘুরে তাকালো। চোখে ভয়ের ছায়া না থাকলেও একটি অবাক হওয়ার ঝলক। তুমি এখানে কি করছো? আপনার আচরণের জন্য শাস্তি দিতে হবে। ধীরে ধীরে নিলয় আখিকে ফাঁকা রুমের দিকে টেনে নিল। রুমের দরজা বন্ধ হতে আখি চুপ। কোনো শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাসের ধাক্কা ভিজিয়ে দিচ্ছে ফাঁকা বাতাসটাকে। কাল অমন করলেন কেন? ঠিক করেছি, তোমার মতো বেয়াদবের শাস্তি এটা। তাহলে আপনাকেও তো শাস্তি দেওয়া উচিত। আখি হকচকিয়ে দাঁড়িয়ে আছে, চোখে রাগ, মুখে লজ্জা। সে রেগে গিয়ে বলল, তুমি কি করছো? এখানে আমাকে আনছো কেন? নিলয় কোনো কথা না বলে আখির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আখি হকচকিয়ে গেল। নিলয় কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, আমার সাথে ঝামেলা করলে বারবার কিস করব, বুঝেছেন? আখি রেগে আগুন হয়ে গেল। এই ছেলের এত সাহস, তাকে কিস করে? এত সাহস? ছোট লোক হয়ে আমার সাথে? আমার অদৃশ্য পাওয়ার আছে, আপনি বুঝবেন না। আখি লজ্জা আর অভিমানের মধ্যে ঘুরছে। সে কিছু বলতে পারছে না। নিলয় নীরব হাসি দিয়ে আবার ধীরে ঠোঁটের ওপর ঠোঁট রাখলো। এটাই আপনার শাস্তি ম্যাডাম, উপভোগ করুন। রুমে দুজনের মধ্যে সময় যেন থেমে গেছে। বাইরে মানুষজনের আওয়াজ মিলিয়ে গেছে। ফাঁকা রুমের মধ্যে শুধু তাদের দৃষ্টি, নিঃশ্বাসের শব্দ এবং হঠাৎ হওয়া নীরব উত্তেজনা। সকাল হয়ে এসেছে। মেসের কিচেনের দিকে হালকা রোদের আলো পড়ছে। নিলয় চুপচাপ টেবিলে বসে চা খাচ্ছে। হঠাৎ তার ফোন বাজতে শুরু করলো। স্ক্রিনে মায়ের নাম। নিলয় ফোন ধরল। বাবা, বাড়িতে আসবি না আজ? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজই আসবো আম্মা, চিন্তা করেন না। ফোন রেখে নিলয় মেসের বন্ধুর দিকে তাকালো। নিলয় নীরব হাসি দিয়ে বলল, আজ একটু বাড়িতে যাব। ও, তাহলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না আজ? না, আমার বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। নিলয় বাসায় ঢুকতে ঢুকতে মনে মনে ভাবল, বাড়ি মানে শুধু চার দেয়াল নয়, এটা তার ছোটবেলার স্মৃতি, কিছু আনন্দ, কিছু আক্ষেপের জায়গা। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে মা এবং বোনের চোখে হঠাৎ আশ্চর্য আর খুশির ঝলক। তুই এসেছিস বাবা? ভাইয়া, তুমি ঠিক সময় মতো এসেছো। কিন্তু চাচা এবং চাচি, যারা শৈশব থেকে নিলয়ের প্রতি বেশি আন্তরিক নয়, শুধু গম্ভীর মুখ করে বসে আছে। তাদের মুখে আড্ডার আনন্দ নেই, শুধু নিস্তব্ধ বিচার। সবাই ভালো আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোর বাবা তো আজ নেই বলে। নিলয় চোখে হালকা দুঃখ লুকিয়ে রাখলো। সে জানে বাবা ছাড়া বাড়ি মানে অর্ধেক শান্তি। সমস্যা নেই মা, জীবনের নিয়মে চলবে। বাড়িতে নিলয় চোখে খুশির ঝলক। মায়ের হাতের রান্নার সুগন্ধ ঘর জুড়ে ভাসছে। প্রতিটি কোণে যেন মায়ের ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ ভাইয়া, এসো তো, দেখো মা তোমার জন্য নানান পদ বানিয়েছে। মেসের বন্ধুরা থাকলেও নিলয়ের মন পুরোপুরি বাড়ির ঘ্রাণ, মায়ের হাসি, বোনের মিষ্টি চোখে কেড়ে নিল। মা, তুমি সবসময় আমার জন্য এতটা খেয়াল রাখো।
মা ধীরে ধীরে নিলয়কে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। প্রতিটি পদে মায়ের মমতা লুকানো। নিলয় খেতে খেতে মনে মনে ভাবছে এই ছোট্ট মুহূর্তই তার জীবনের শান্তি। সাবধানে খাও বাবা, সব খাও। নিলয় মায়ের চোখে চোখ রেখে খাচ্ছে। এই আদর, এই ভালোবাসা তার জীবনকে শক্তি দিচ্ছে। রাত গভীর হলো। নিলয় রুমে শুয়ে আছে, চোখ বন্ধ করে নিজের ভবিষ্যতের কথা ভাবছে। হঠাৎ ফোন বাজে। হ্যাঁ স্যার, আমাদের মিশন আছে, কিছু নারী পাচার হচ্ছে। ওদের আটকাতে হবে। নিলয় জানে তার জীবন শুধু সাধারণ ছাত্রের মতো নয়। সে অদৃশ্য শক্তি নিয়ে কাজ করছে, কিন্তু তার নীতি দৃঢ়। আমি মাফিয়া হতে পারি, কিন্তু কোনো অন্যায়, কোনো নিরীহ ক্ষতি কখনো করব না। আমি শুধু জনগণের জন্য, দেশের জন্য কাজ করি। ফোনের শেষে নিলয় ধীরে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। রাতের অন্ধকারে শুধু তার দৃঢ় সংকল্প জ্বলছে, অপরাধ দমন, ন্যায়ের পথে লড়াই। এই মুহূর্তে নিলয় বুঝল, মাফিয়া হওয়া মানে শক্তিশালী হওয়া নয়। মাফিয়া হওয়া মানে দায়িত্ব, নৈতিকতা এবং মানুষের জন্য লড়াই। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। চারপাশে নীরবতা, শুধু দূরে কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। নিলয় জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখে এখন আর ছাত্রের সরলতা নেই, আছে দায়িত্বের দৃঢ়তা। ফোনটা আবার হাতে নিল সে। সবাইকে লাইনে আনো, এখনই মিটিং হবে। কিছুক্ষণের মধ্যেই ভিডিও কলে যুক্ত হলো তার গার্ডরা। প্রত্যেকের চোখে উত্তেজনা, কিন্তু শৃঙ্খলা ভরা। স্যার, খবর পাকা, আজ রাতে মেয়েগুলো ট্রাকে তুলে বর্ডারের দিকে নেওয়া হবে। লোকগুলো ভীষণ চালাক, দুই দিক দিয়ে পাহারা আছে। নিলয় চুপচাপ সবার কথা শুনল, তারপর ধীরে গম্ভীর গলায় বলতে শুরু করলো। আবেগ দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করব। একটা মেয়ের গায়েও যেন আছর না লাগে। নিলয় টেবিলে ম্যাপ খুলে ধরল, আঙুল দিয়ে জায়গাগুলো দেখাতে লাগলো। ট্রেক ঢুকবে পুরনো মিল রুট দিয়ে, ওখানে আলো কম, ওরাই সেটা ব্যবহার করবে। রাহিত, তুমি সামনে থাকবে, গাড়ি থামার আগে ইঞ্জিন লাইন কেটে দেবে। ঠিক আছে স্যার। সাব্বির, তুমি পিছন দিকে সামলাবে, কেউ পালাতে চাইলে ছাড় দেবে না। কপি স্যার। কেউ গুলি চালাবে না যতক্ষণ না বাধ্য হয়। আমরা ধরবো, মারবো না। মেয়েগুলোর জন্য বুঝতে পারে আমরা তাদের শত্রু না। স্যার, পুলিশকে কখন খবর দিব? সব আটকানোর পর প্রমাণ সহ তুলে দেব। আমাদের নাম থাকবে অন্ধকারী। আজকের রাত শুধু অভিযান না, আজ কিছু মানুষ নতুন জীবন পাবে। কেউ ভয় পাবে না, কেউ হারাবে না। কল শেষ হলো। নিলয় ধীরে জানালা বন্ধ করলো। বাইরে রাতের বাতাস আরো ঠান্ডা। সে জ্যাকেট পরল। চোখের আগুনের মতো দৃঢ়তা। এই প্ল্যানে কোনো রাগ নেই, শৃঙ্খলা আর মানুষের জন্য লড়াই করার ইচ্ছা। নিলয় দরজার দিকে পা বাড়ালো। রাতের অন্ধকারে শুরু হলো আরেকটা নীরব যুদ্ধের প্রস্তুতি। রাতের অন্ধকার, রাস্তা নির্জন, শুধু দূরে একদম আলোর মতো ট্রাকের হালকা বাতি। নিলয় তার গার্ডদের সঙ্গে লুকে দাঁড়িয়ে আছে, চোখে শৃঙ্খলা, মনোযোগের আগুন। দেখেছো ট্রাকটা? সব মানুষকে ঠিকঠাক নিরাপদে বের করতে হবে, কেউ যেন আহত না হয়। ট্রাকটা ধীরে ধীরে রাস্তায় এগুচ্ছে। সামনে রাশেদ এবং পিছনে সাব্বির। নিলয় হাত দিয়ে ইশারা করে। রাশেদ, ইঞ্জিন লাইন হালকা ছাপ দাও, ট্রাক থামবে ঠিক সময়ই। ইঞ্জিন লাইন কেটে ট্রাক থেমে গেল। ভেতরে মহিলা যাত্রীরা আতঙ্কিত। ভয় পেও না, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, কেউ তোমাদের ক্ষতি করবে না। কে আসলো আমাদের রক্ষা করতে? আমি, শুধু শ্বাস নাও, সব ঠিক হবে। নিলয় এবং তার গার্ড দ্রুত ট্রাকে ঢুকলো। মহিলাদের শান্ত করতে শুরু করলো। সবাইকে একত্রিত করলো, বাইরে নিয়ে আসলো, একদম বাইরে। নিলয় ট্রাকের ড্রাইভারদের দিকে তাকালো। তোমরা কোথা থেকে এসেছো? কোথায় মেয়েগুলো যাবে? স্যার, আমরা শুধু কাজের জন্য এসেছি। এখন থেকে আর কোনো কাজ নেই, কেউ অন্যায় করবে না। নিলয় গার্ডদের ইশারা করলো। তারা ড্রাইভারদের এবং ট্রাকের সবকে বাঁধলো। পুলিশকে জানাবে আমরা নাম আড়াল রাখবো, প্রমাণ সব থাকবে। স্যার, পুলিশের কাছে তো আমরা পরিচয় দেব না। না, আমাদের পরিচয় অদৃশ্য থাকতে হবে, শুধু মানুষের উপকার করতে হবে। কে ধরিয়ে দিল এত সহজে? এই অভিযানটা আমাদের বুঝে ওঠা কঠিন ছিল। পরিচয় গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ মানুষের জীবন রক্ষা। আপনি কে? আমি সাধারণ মানুষ, পথ দিয়ে যাওয়ার সময় এদের বাধা দেখলাম, তাই আপনাকে ফোন দিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাকে না, যে কাজটা করেছে তাকে দিন। কি করেছে? হয়তো অসহায় মানুষের বন্ধু।
পুলিশ মহিলাদের নিরাপদে নিয়ে গেল। নিলয় এবং তার দল ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে ফিরে আসলো। এই কাজ শেষ, কিন্তু লক্ষ্য মনে রেখো, অন্যায় কখনো নয়। আমরা শক্তি ব্যবহার করি মানুষের জন্য। রাতে রুমে ফিরে নিলয় ধীরে শুয়ে চোখ বন্ধ করলো। মনে মনে ভাবল, এই রাতের মিশন শুধু এক অভিযান নয়, এক নতুন জীবন, এক নতুন শান্তি। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে নিলয়ের ঘরের মেঝেতে পড়ে আছে। বাইরে সব শান্ত, কিন্তু নিলয়ের ভেতরে অদ্ভুত অস্থিরতা। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও চোখে ঘুম নেই। নিলয় বিছানায় শুয়ে ধীরে চোখ বন্ধ করলো। নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঠিক তখনই অজান্তে ভেসে উঠল এক পরিচিত মুখ আঁখি। তার রাগী চোখ, অহংকারী কথা, আবার সেই মুহূর্তের বিস্মিত চাহনি। নিলয়ের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। সে চোখ খুলে ছাদের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ফিসফিস করে বলল, আমি কি আঁকিকে ভালোবেসে ফেললাম? নিজের কথাই যেন নিজেকে অবাক করালো। নিলয় বিছানায় বসে পড়ল, হাত দিয়ে কপাল চেপে ধরল। শ্বাস ভারী হয়ে উঠল। আমি তো সাধারণ কেউ না। আমার জীবন সবসময় ঝুঁকিতে থাকে। প্রতিটা রাতে বিপদ, প্রতিটা পথ অন্ধকার। জানালার বাইরে তাকিয়ে নিলয় ধীরে কথা চালিয়ে গেল, কণ্ঠে দ্বিধা, আবার কোথাও গভীর টান। আমি একজন মাফিয়া। আমার পাশে থাকলে ওর জীবনও নিরাপদ থাকবে না। বিপদ এসে ওকেও ছুতে পারে। কিছুক্ষণ নীরবতা। তারপর বুকের ভেতরের সত্যটা আর লুকাতে পারল না নিলয়। তবুও কেন জানি ওকে ছাড়তে পারবো না মনে হয়। যতবার চোখ বন্ধ করি ওর মুখটাই সামনে আসে। নিলয় বিছানায় হেলান দিয়ে বসে পড়ে। বুকের ভেতর অজানা ব্যথা আর অদ্ভুত ভালো লাগা একসাথে জমে যায়। আঁকি রাগ করে, অপমান করে, তবুও ওকে দেখলেই মাথার ভিতর সব এলোমেলো হয়ে আছে। এটা কি ভালোবাসা? বাতাসে পর্দা নড়ে ওঠে। চাঁদের আলো নিলয়ের মুখে পড়ে। চোখ দুটো গভীর চিন্তায় ডুবে যায়। যদিও জানতে পারে আমি কে, তাহলে হয়তো ভয় পাবে, হয়তো ঘৃণা করবে, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না। বুকের ভেতর দীর্ঘ নিঃশ্বাস জমে থাকে। নিলয় ধীরে শুয়ে পড়ে, আবার চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করে। আঁকি, তুমি না যেন আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাচ্ছ। রাত আরো গভীর হয়, চারপাশ নিস্তব্ধ, কিন্তু নীলর ভিতরে এক নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। ভালোবাসা আর বিপজ্জনক জীবনের টানাপোড়েন। চাঁদের আলোয় নিলয়ের চোখ ধীরে বন্ধ হয়, কিন্তু আঁখি মুখটা তখনও তার মনে স্পষ্ট হয়ে ভাসতে থাকে। পরের দিন ভার্সিটি ক্লাস শেষ হয়ে সবাই চলে গেছে। হালকা গরম বাতাস, শিক্ষার্থী কম, তাই কিছুটা ফাঁকা জায়গা ক্লাসরুমের পাশের করিডোরে। নিলয় একপাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছে। চোখে অদ্ভুত দৃঢ়তা, গলার ভেতরে অজানা উত্তেজনা। ঠিক সেই সময় আঁখি চলে এলো এই পাশ দিয়ে। আপু, আপনার সাথে কথা আছে। কি কথা? দরকারি আলাদা কথা, আমি চাই আপনাকে সেটা বলার। আঁখি একটু হেসে নিল। মনে মনে ভাবছে, নিলয় আবার কি অদ্ভুত খামখেয়ালিপনা করবে। আকি দেখো তো, নিলয় প্রপোজ করবে নাকি? কি রিমি? আগে শোনো তো, ও বলবে। আঁখি রাগে লাল হয়ে যাচ্ছে, কিন্তু সে ঠিক করে ভার্সিটির অন্য পাশে ফাঁকা জায়গায় চলে যাবে। সেখানে কেউ কাছে আসতে পারবে না। আঁকি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি না জানলেও আমার প্রতিটা দিন, প্রতিটা রাত শুধু তোমার জন্য। আমি চাই তুমি আমার জীবনে থাকো সব সময়। আমি চাই তুমি আমার হয়ে যাও। আঁখি চোখ বড় করে তাকিয়ে থাকে। লাল রং আরো গাঢ় হয়ে আসে। রাগের আগুন আর লাজের উত্তেজনা একসাথে তার চোখে ঝলসে উঠেছে। তুমি কি জ্ঞান হারিয়েছো ছোট লোক? তুমি কিভাবে আমাকে? আমি জানি তুমি রেগে যাবে, কিন্তু সত্যি বলতে গেলে আর কিছু বলতে পারি না। আমি শুধু চাই তুমি জানো আমার অনুভূতি সত্য। আঁখি হঠাৎ চোখ ঝাপসা করে চুপ হয়ে যায়। ভেতরে রাগ আর লাজ একসাথে ঝড় তুলছে। নিলয় একপাশে দাঁড়িয়ে শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। আঁখি ধীরে ধীরে পেছনে সরতে শুরু করে, কিন্তু তার চোখে অদ্ভুত আলো। এই নিলয়কে কে যে এত সাহস দেখালো? এত সাহস? তুমি কি জানো তুমি কার সঙ্গে খেলছো? আমি জানি, তবে আমি থামবো না। আমার ভালোবাসা সত্যি। বাতাসে হালকা গরম। ভার্সিটির ফাঁকা জায়গা নিঃশব্দে নীরব। শুধু নিলয় ও আঁখির মধ্যে অদ্ভুত উত্তেজনা। একদিকে রাগ, অন্যদিকে অদৃশ্য টান। নীলয়ের কথা শুনে আঁখির মাথার ভেতর যেন ঝড় হয়ে গেল।
বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি, রাগ আর অস্বস্তি একসাথে জমে উঠল। সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, পায়ের শব্দ তুলে দ্রুত ফিরে গেল ভার্সিটির ভিড়ের দিকে। করিডোর পেরিয়ে আখি যখন বান্ধবীদের কাছে আসে তখন তার মুখ লাল, চোখ জ্বলে উঠছে। হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় ভেতরে আগুন জ্বলছে। কি রে আখি, এত রেগে কেন? মুখটা একদম আগুন করে আছে। আখি ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে ছুঁড়ে ফেলল। গভীর নিঃশ্বাস নিয়ে দাঁত কামড়ে বলল, জানিস কি করেছে? ওই ছোট লোকটা সত্যি সত্যি আমাকে প্রপোজ করেছে। কি? নিলয়, সত্যি নাকি? হ্যাঁ, এমন ভাব করে বলছে যেন আমি ওর জন্যই জন্মেছি। আখির কণ্ঠে রাগ, কিন্তু সেই রাগের ভেতর কোথাও লুকানো অস্বস্তিও আছে। রিমি হালকা হাসি দিয়ে বলে, কিন্তু আখি, ভালোবাসা তো কোনো অপরাধ না। কেউ কাউকে পছন্দ করতেই পারে, এটা এত রাগার কি আছে? রিমির কথা শুনে আখির চোখ আরো লাল হয়ে গেল। সে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, ভালোবাসা অপরাধ না, কিন্তু ওর সাথে কি আমার চায়? ও একটা গরিব ছেলে আর আমি বড় বিজনেসম্যানের মেয়ে। তাতে কি হলো? মানুষ তো টাকা দিয়ে মাপা যায় না। ওর জামা কাপড় দেখেছিস? ওর লাইফ স্টাইল দেখেছিস? আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর আছে? আখির কণ্ঠে অহংকারের ঝাঁজ, কিন্তু সেই ঝাঁঝের নিচে অজান্তে একটা কাঁপুনি লুকিয়ে থাকে। কিন্তু আখি, নিলয় তো পড়াশোনায় ভালো, আচরণও আলাদা। নিজের চেষ্টা করলে একদিন অনেক বড় হবে। থাম রিমি, ওর জন্য আমার মাথা ব্যথা নেই। ও আরেকবার আমার সামনে এলে ভালো হবে না। আখি জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরের মাঠে ছাত্রছাত্রীরা হাসছে, কথা বলছে, কিন্তু আখির বুকের ভেতর শান্তি নেই। ও বুঝে গেছে না আমি কার মেয়ে, তবুও সাহস দেখায়। এই সাহসের জবাব আমি দিব। কি করতে চাস? ওকে বুঝিয়ে দেব আখির সামনে দাঁড়ানো এত সহজ না। রিমি আখির মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। আখির চোখে তখন শুধু রাগ নয়, প্রতিশোধের ছায়াও স্পষ্ট। একদিকে নিলয়ের ভালোবাসার সাহস, অন্যদিকে আখির অহংকার। এই দুটা পথ আজ থেকে মুখোমুখি হয়ে গেল। ভার্সিটির বাতাসে ধীরে ধীরে জমে উঠছে নতুন ঝড়ের ইশারা। প্রপোজের পর আখির মাথার ভিতর যেন আগুন জ্বলতে থাকে। করিডোরের বেঞ্চে বসেও সে শান্ত হতে পারছে না। বুকের ভেতর অপমানের জ্বালা, চোখে অহংকারের ঝাঁজ, চারপাশের শব্দ তার কানে ঢুকছে না। রিমি পাশে বসে আখির মুখের দিকে তাকিয়ে আছে। আখির চোয়াল শক্ত, হাতের মুঠো বারবার বন্ধ হচ্ছে। আখি, এতটা রেগে থাকিস না। একটা কথা বলেছে বলেই এমন করে গেলি কেন? আখি ধীরে মাথা ঘুরিয়ে রিমির দিকে তাকালো, চোখে অদ্ভুত একরকম আগুন। জানিস রিমি, ও শুধু কথা বলেনি, ও সীমা ভেঙেছে, আমাকে প্রপোজ করার সাহস দেখিয়েছে। কিন্তু তাতে মারধরের কি দরকার? ও তো সাধারণ মানুষ। আখি হালকা হেসে দাঁড়িয়ে পড়ল। সে হাসিতে মিষ্টতা নেই, আছে অহংকার। সাধারণ মানুষ বলেই তো শিক্ষা দরকার, যেন আর কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। কি বলছিস? তুই কি পাগল হয়েছিস? এমন কিছু করিস না আখি। আখি ব্যাগটা কাঁধে তুলে ধীরে করিডোরে হাঁটতে থাকে। কথা বলার ভঙ্গিতে স্পষ্ট ঠান্ডা রাগ। আমি গুন্ডা ভাড়া করব, ওকে ভয় দেখানো হবে, বুঝিয়ে দেওয়া হবে আখিকে প্রপোজ করার শখ যেন মাথা থেকে বের হয়ে যায়। আখি, না না, এটা ঠিক না। যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, শুধু শিক্ষা পাবে। হ্যাঁ, আমাকে প্রপোজ করার শখ মিটিয়ে দেব। তুই ভুল পথে যাচ্ছিস আখি। আজ ওকে আঘাত করবি, কাল সেটা তোকে আরো বড় বিপদে ফেলবে। যারা সাহস দেখায় তাদের ফল ভোগ করতে হয়। নিলয় সেটা খুব শীঘ্রই বুঝবে। রিমি চুপ হয়ে যায়। আখির চোখে তখন শুধু রাগ নয়, এক ধরনের অন্ধ জেদ। দূরে ভার্সিটির ভিড় চলতেই থাকে, কিন্তু আখির ভেতরে অন্য এক ঝড় তৈরি হয়ে গেছে, যার শেষ কোথায় সেটা এখনো কেউ জানে না। দুপুরের ভার্সিটি, চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল। কেউ ক্লাসে ঢুকছে, কেউ মাঠে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই আখি করিডোরের এক পাশে দাঁড়িয়ে ফোন কানে তুলল। চোখে কুটিল দৃঢ়তা, ঠোঁটে পাতলা হাসি। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড কথা বলেই আখি লাইন কেটে দিল। তারপর ধীরে চারপাশে তাকালো, যেন অপেক্ষার প্রহর গুনছে। কিছুক্ষণ পর ভার্সিটির গেটের দিকে কয়েকটা বাইক থামলো। কালো পোশাক, শক্ত মুখ, চোখে রুক্ষতা। ছাত্ররা
অবাক হয়ে তাকাতে লাগলো। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। গুন্ডারা করিডোরে ঢুকতেই সবাই ফিসফিস করতে শুরু করলো। আখি ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। নিলয় কে? সামনে আয়। চারপাশ হঠাৎ নিস্তব্ধ। অনেকের মুখ ফ্যাকাশে, কেউ কেউ পিছিয়ে গেল। এত বড় সাহস! বড় লোকের মেয়েকে উত্তক্ত করার সাহস কিভাবে পেলি? ভিড়ের মাঝখান থেকে ধীরে ধীরে নিলয় এগিয়ে এলো। পরনে সেই পুরনো জামা, মুখে শান্ত ভঙ্গি, চোখে অদ্ভুত স্থিরতা। নিলয় সামনে আসতেই হঠাৎ দৃশ্য পাল্টে গেল। গুন্ডারা একে অপরের দিকে তাকালো, মুখের রুক্ষতা মিলিয়ে গিয়ে জায়গা নিল বিস্ময়। স্যার, স্যার, আমাদের ক্ষমা করে দিন। আগে জানলে আমরা কখনোই এইখানে আসতাম না। ছাত্রছাত্রীরা হতভম্ব, কেউ বিশ্বাস করতে পারছে না। যাদের ভয় পাওয়ার কথা তারাই এখন মাথা নিচু করে দাঁড়িয়ে। আখির মুখ শক্ত হয়ে গেল, চোখ বড় করে সে এগিয়ে এলো। এই, তোমরা কাকে স্যার বলছো? ও তো একটা সাধারণ গরিব ছেলে। ম্যাম, আমরা ওনাকে কিছু করতে পারবো না। কি মানে পারবে না? আমি টাকা দিয়েছি। টাকা বড় কথা না ম্যাডাম, সম্মান বড়। স্যার, আপনাকে কেউ কিছু করতে চাইলে আমরা নিজেরাই বাধা দেব। চারপাশে সবাই চুপ, বাতাস যেন থেমে গেছে। আখির মুখ ফ্যাকাশে হয়ে উঠল। রিমি ফিসফিস করে বলল, আখি, এটা কি হচ্ছে? নিলয় তখনও শান্ত, চোখে অহংকার নেই, আছে স্থিরতা। সে ধীরে কথা বলল, এখানে ঝামেলা করার দরকার নেই। ভার্সিটি পড়াশোনার জায়গা, সবাই নিজের কাজে ফিরে যাও। গুন্ডারা মাথা নেড়ে পিছিয়ে গেল। বাইকের শব্দ ধীরে মিলিয়ে গেল গেটের বাইরে। করিডোরে তখন শুধু ফিসফাস আর অবাক দৃষ্টি। আখি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যাকে সে গরিব সাধারণ ভাবত, আজ সেই ছেলেটাকেই অন্যরা স্যার বলে সম্মান করছে। আখির চোখে এবার শুধু রাগ নয়, ভয় আর বিস্ময়ের ছায়াও স্পষ্ট হয়ে উঠল। নিলয় ধীরে ভিড় পেরিয়ে চলে গেল, কিন্তু তার পেছনে রেখে গেল হাজার প্রশ্ন আর এক অজানা রহস্য। ভার্সিটির মাঠটা তখন অদ্ভুত নীরবতায় ঠেকে গেছে। কিছুক্ষণ আগেও যেখানে হইচই ছিল, এখন সেখানে শুধু ফিসফাস আর বিস্ময় দৃষ্টি। গুন্ডারা মাথা নিচু করে চলে গেছে, রেখে গেছে হাজার প্রশ্ন। আর সেই প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে আখি, চোখে রাগ, কৌতূহল আর অজানা ভয় মিশে। আখি ধীরে ধীরে শ্বাস নেয়, বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠছে। সে তাকিয়ে আছে নিলয়ের দিকে, কিন্তু এবার আর আগের মতো অবহেলা নেই, এবার আছে সন্দেহ। ও কি সবাই স্যার বললো কেন? একটা গরিব ছেলের জন্য গুন্ডারা এভাবে ভয় পায় কিভাবে? নিলয় চুপচাপ দাঁড়িয়ে, মুখে সে শান্ত হাসি, কিন্তু চোখে আজ অন্যরকম গভীরতা, যেন সে অনেক কিছু লুকিয়ে রেখেছে। রিমি আস্তে করে আখির পাশে এসে দাঁড়ায়। আখি, তুই খেয়াল করেছিস? ও নিশ্চয়ই সাধারণ কেউ না, না হলে ওদের মতো লোক এমন করে মাথা নোয়ায় না। আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। নীলয় শুধু একটা গরিব ছেলে না, ওর ভিতরে কিছু আছে, সেটা আমরা জানি না। ঠিক তখন নিলয় ধীরে ধীরে এগিয়ে আসে। চারপাশের ছাত্রছাত্রীরা নিঃশব্দে তাকিয়ে আছে, যেন সবাই জানতে চায় আজ নিলয় আসলে কে। নিলয় আখির সামনে এসে থামে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি কি না সেটা বড় কথা না, বড় কথা হলো ওরা তোমাকে স্যার বললো কেন? কিছু প্রশ্নের উত্তর সময় ছাড়া দেওয়া যায় না কি? চাই নাকি ভয়? ভয় পেলে আমি তোমার সামনে দাঁড়াতাম না। আখির বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই নিলয় আগের সেই দুষ্ট বেয়াদব ছেলেটা নয়, আজ তাকে অন্যরকম লাগছে। রিমি ফিসফিস করে বলে, আখি, সাবধানে থাকিস, ওকে যত দেখছি ততই রহস্যময় লাগছে। হ্যাঁ, রহস্যময় তো বটেই, আর আমি রহস্য ভাঙতে ভালোবাসি। নিলয়, মনে রেখো, আমি সহজে কাউকে বিশ্বাস করি না। আজ যা দেখলাম তার উত্তর আমি বের করবই। তাহলে বের করো, হয়তো সত্য জানলে আমাকে আগের মতো ঘৃণা করতে পারবে। এই কথা শুনে আখির বুক কেমন করে ওঠে। সে নিজেও বোঝে না কেন। আখি ঘুরে দাঁড়ায়। চলো রিমি, এখানে দাঁড়িয়ে থাকলে মাথা আরো খারাপ হবে। আখি, তোর লাইফে ঝড় আসতে যাচ্ছে মনে হয়। ঝড় না এলে আখির জীবন বোরিং হয়ে যায়। রিমি, ওদিকে দূরে দাঁড়িয়ে নিলয় আখির চলে যাওয়া দেখে, তার চোখে হালকা চিন্তার ছায়া। তুমি যত রহস্য খুঁজবে আখি,
ততই আমার কাছাকাছি চলে আসবে, আর তখন তোমাকে আর দূরে রাখতে পারবো না। সেদিনের ঘটনার পর থেকে আখির মাথার ভেতর শুধু একটাই নাম ঘুরতে লাগলো, নিলয়। ক্লাসে বসেও সে বোর্ডে তাকাতে পারছে না, চোখ বারবার চলে যাচ্ছে নিলয়ের দিকে। ছেলেটা আজ অস্বাভাবিক শান্ত, না দুষ্টুমি না হাসাহাসি, শুধু মোবাইল দেখে কারোর সাথে ছোট ছোট কথা। আজ থেকে তোকে আমি ছাড়ছি না নিলয়, তুই আসলে কে সেটা বের করে ছাড়বো। ঘন্টা শেষ হতে সবাই বের হতে শুরু করলো। আখি ইচ্ছা করে একটু দেরি করলো। দেখলো নিলয় একা করিডোর দিয়ে নামছে। আখি ব্যাগ কাঁধে তুলে চুপচাপ পেছন থেকে ফলো করতে লাগলো। নিলয় ভার্সিটির গেট পেরিয়ে পাশের নিরিবিলি রাস্তায় ঢুকে গেল। চারপাশে গাছ, কম লোকজন। আখি দূরে দূরে থেকে হাঁটছে যেন চোখে না পড়ে। নিলয় হঠাৎ ফোন কানে তোলে। হ্যাঁ বলো, লোকেশন ঠিক আছে তো? কেউ যেন বুঝতে না পারে আজ রাতে মুভ করতে হবে। লোকেশন মুভ? আবার কি প্ল্যান করেছে? হ্যাঁ, আমি নিজে আসবো, মেয়েগুলো যেন নিরাপদ থাকে, একটু যেন ভয় না পায়। মেয়েগুলো নিরাপদ? নিলয় কি কোনো ঝামেলা জড়িত নাকি উল্টোটা? নিলয় ফোন কেটে সামনে থাকা পুরনো একটা ক্যাফেতে ঢুকে পড়ে। আখি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঢুকে যায়। ক্যাফের ভিতরে আধো আলো। এক কোনায় বসে আছে দুইজন লোক, কালো শার্ট, চোখে গম্ভীর ভাব। নিলয় গিয়ে ওদের সামনে বসে। আখি দূরের একটা টেবিলে বসে, মাথা নিচু করে কান খাড়া রাখে। একজন লোক ফিসফিস করে, স্যার, রুট ক্লিয়ার। ওরা আজ রাতে নদী পার দিয়ে যাবে। স্যার? আবার স্যার? পুলিশের চোখ ফাঁকি দিতে পারবে না এবার। আমাদের টিম দুই দিকই থাকবে। ম্যাডামদের কি হবে? ওদের আগে বের করো, কোনো মেয়ে কষ্ট পাবে না, আমি কথা দিয়েছি। এই কথা শুনে আখির বুকের ভেতর অদ্ভুত একটা টান লাগে। আখি মনে মনে বলে, এটা তো অপরাধীর কথা না, এটা তো রক্ষাকারীর কথা। আজ রাতে ভুলের জায়গা নেই, যদি কেউ বাধা দেয় আমি সামনে থাকবো। জি স্যার, আপনার উপর ভরসা আছে। নিলয় উঠে দাঁড়ায়। আখি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়। নিলয় বের হয়ে যায়। আখি কিছুক্ষণ স্থির বসে থাকে, হৃৎপিণ্ড জোরে জোরে ধাক্কা দিচ্ছে। নিলয়, তুই কে? মাফিয়া নাকি হিরো? আখি ক্যাফে থেকে বের হয়। দূরে নিলয় হেঁটে যাচ্ছে। সূর্য তখন হেলে পড়েছে। আখি আবার ফলো করতে শুরু করে। আজ নয় কাল নয়, খুব শীঘ্রই তোর সব রহস্য আমি জেনে ফেলবো নিলয়। আর নিলয় সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। সে ধীরে পিছনে তাকায়, তার ঠোঁটে রহস্যময় হাসি। নিলয় মনে মনে বলে, তুমি ফলো করছো আখি? আমি বুঝে গেছি। নিলয় সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ দুষ্ট ভঙ্গিতে চারপাশ তাকালো। আখি দূরে দূরে ফলো করছে, কিন্তু বুঝতে পারছে না নিলয় হঠাৎ এমন অদ্ভুত কেন হয়ে গেছে। নিলয় আচমকা রাস্তার পাশের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ভাঙা গেট, দেয়ালে শ্যাওলা, জানালায় ধুলো জমে আছে। জায়গাটা দেখলেই গা ছমছম করে। আখি একটু থমকে গেল। এখানে ঢুকলো কেন? পাগল নাকি? কৌতূহল সামলাতে না পেরে আখিও ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতরে আধো অন্ধকার, কোথাও রোদ ঢুকছে ভাঙা জানালা দিয়ে। চারপাশ নিস্তব্ধ। আখি চারদিকে তাকায় নিলয়, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। আখি একটু ভয় পেয়ে যায়। সে মনে মনে বলল, এই ছেলে গেল কোথায়? সে এক ঘর থেকে আরেক ঘরে খুঁজতে থাকে। পায়ের শব্দে বুক ধকধক করছে। নিলয়, এসব কি করছো? বের হ। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার হাত ধরে টেনে নেয়। আখি ভয়ে চিৎকার করে দিল, ভয় পেও না, আমি। ছাড়ো আমাকে, পাগল নাকি? এতক্ষণ ফলো করে ক্লান্ত হনি, ভাবলাম একটু বিশ্রাম দিই। কি বাজে কথা বলছো তুমি? নিলয় ধীরে তার কাছে আসে। আখির নিঃশ্বাস ভারী হয়ে যায়। পুরনো ঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের শ্বাসের শব্দ। নিলয় মৃদু গলায় বলে, এত কষ্ট করে আমার পেছনে ঘুরছো কেন আখি? সরাসরি জিজ্ঞেস করলেই তো হতো। আখি কিছু বলতে যাবে, ঠিক তখনই নিলয় হঠাৎ ঝুঁকে তার কপালের কাছে এসে থেমে যায়। তারপর আলতো করে ঠোঁটে ছোঁয়। একটা মুহূর্তের স্পর্শ। আখি অবাক হয়ে যায়, শরীরটা কেঁপে ওঠে। রাগ, ভয় আর অজানা অনুভূতি একসাথে গুলিয়ে যায়। নিলয়, শোনো, আমি খারাপ মানুষ না, শুধু পরিস্থিতি আমাকে অদ্ভুত বানিয়েছে। এত কষ্ট করে রহস্য খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই বলবো। তুমি কি অপরাধী? তোমার কি মনে হয়? জানি না, কিছু বুঝতে পারছি না। নিলয় আবার আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়।
আখি আবার কেঁপে উঠল। তাহলে ভেবে দেখো, মানুষ শুধু বাইরে থেকে যা দেখা যায়, ভেতরে সব সময় তা হয় না। আর হ্যাঁ ম্যাডাম ডিটেকটিভ, ফলো করতে হলে সাবধানে করো, নইলে আবার এভাবে ধরা পড়ে যাবে। নিলয় দুষ্ট হাসি দেয়। আখি স্থির দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর অদ্ভুত একটা ঝড়। আখি মনে মনে বলে, নিলয়, তুই আমাকে বিভ্রান্ত করে দিচ্ছিস। তুই আসলে কে? পুরনো বাড়ির ভেতরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ভাঙা জানালা দিয়ে রোদ ঢুকে ধুলোর কণাগুলোকে ঝিলমিল করাচ্ছে। নিলয় ধীরে পা বাড়ায় বাইরে যাওয়ার জন্য। আখি এখনো স্থির দাঁড়িয়ে। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি, রাগ আছে, ভয় আছে, আবার অজানা টানও লুকিয়ে। নিলয় দরজার কাছে গিয়ে থেমে গেল। এই আর কি, ফলো করলে শুধু রহস্য না, বিপদ আসে, তাই সাবধানে খেলো। নিলয় হালকা হাসে আর বাইরে চলে যায়। আখি একা হয়ে যায় ঘরের ভেতর। ধীরে ধীরে নিঃশ্বাস নেয়, তারপর নিজেকে সামলে বের হয়। বাইরে এসে দেখে নিলয় অনেকটা দূরে চলে গেছে। আখি আর ফলো করে না। আজ তার মাথা ভরে গেছে প্রশ্নে। ভার্সিটির করিডোরে ফিরতেই আখির বান্ধবী রিমি ছুটে আসে। কিরে, কোথায় ছিলি? মুখটা এমন কেন? কিছু না, একটু হাওয়া খেতে গিয়েছিলাম। হাওয়া খেতে গিয়ে নিলয়ের সাথে ঝামেলা হয়নি তো? ঝামেলা না, কিন্তু ছেলেটা আরো রহস্যময় হয়ে যাচ্ছে। মানে? ও সাধারণ না রিমি, ওর চোখে কিছু একটা লুকানো থাকে। কথা বললেও মনে হয় সবটা বলে না। তুই তাহলে ভয় নয় কৌতূহলে পড়েছিস। আখি চুপ করে থাকে। দূরে করিডোরের শেষ প্রান্তে নিলয় দাঁড়িয়ে আখির দিকে তাকায়। চোখে দুষ্ট ছায়া, ঠোঁটে হালকা হাসি। সে আস্তে করে বলে, আখি, খেলাটা তো এখন শুরু হলো। রাত নামলে শহরটা অন্য রূপ নেয়। দিনের কোলাহল থেমে গেলে অন্ধকারে লুকিয়ে পড়ে হাজারো গোপন গল্প। বাতাসে তখন কেবল নিস্তব্ধতার শব্দ। আখি সেদিন ঘুমাতে পারছিল না। বুকের ভেতর অজানা অস্থিরতা, বারবার নীলর মুখটা ভেসে উঠছিল। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দূরে একটা গাড়ি থামতে দেখে সে চমকে ওঠে। কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। চুপি চুপি বাসা থেকে বের হয়ে কিছু দূর এগোয়। রাস্তার লাইটের নিচে হঠাৎ সে যাকে দেখে তাতে শরীর কেঁপে ওঠে। নিলয় কালো পোশাকে, চোখে কঠিন দৃষ্টি, আর হাতে একটি বন্দুক। আখির বুক ধক করে ওঠে, পা নড়তে চায় না। সে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকে, কিন্তু হঠাৎ তার পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে শব্দ করে ওঠে। নিলয় সঙ্গে সঙ্গে ঘুরে তাকায়, চোখে সতর্কতা। কে ওখানে? আখি আর লুকাতে পারে না, ধীরে সামনে আসে, মুখ ফ্যাকাশে, চোখ বড় বড়। নিলয়, তোমার হাতে বন্দুক কেন? নিলয় হতবাক হয়ে যায়। কয়েক সেকেন্ড কথা বের হয় না, তারপর বন্দুকটা নিচে নামায়। আখি, তুমি এখানে? আমি তোমাকে ফলো করিনি, হঠাৎ দেখলাম তুমি এখানে, কিন্তু এভাবে বন্দুক হাতে। ভয় পেও না শোনা, আমি সব বুঝিয়ে বলবো। কি শুনবো? বন্দুক হাতে দাঁড়িয়ে কি ব্যাখ্যা দেবে তুমি? শোনো আখি, সবটা তুমি যেমন ভাবছো তেমন না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। না নিলয়, এখন আর কিচ্ছু শুনতে চাই না। আখি, দৌড়িও না, দাঁড়াও। কিন্তু আখি আর শোনে না। চোখে আতঙ্ক নিয়ে সে হঠাৎ ঘুরে দৌড় দেয়। আখি, দাঁড়াও। রাস্তায় তার পায়ের শব্দ মিলিয়ে যায় অন্ধকারে। আখির বুক কাঁপতে থাকে। মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন, নিলয় আসলে কে? পেছনে দাঁড়িয়ে নিলয় গভীর নিঃশ্বাস ফেলে, হাতের বন্দুকটা নামিয়ে ফিসফিস করে বলে, এভাবে জানার কথা ছিল নাকি? রাতের অন্ধকারে দুজনের মাঝখানে জমে যায় ভয়, রহস্য আর না বলা হাজার কথা। রাতের ঘটনার পর শহর আবার ধীরে ধীরে শান্ত হয়ে আসে। অন্ধকার রাস্তা ফাঁকা হয়ে যায়, গাড়ির শব্দ মিলিয়ে যায় দূরে। নিলয় তার কাজ শেষ করে চুপচাপ গাড়িতে উঠে বসে, মুখে ক্লান্তি, চোখে চাপা অস্থিরতা। কিছুক্ষণের মধ্যে সে ম্যাচের সামনে নামে। চারপাশ নিস্তব্ধ। দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালায়। ঘরে ঢুকেই ব্যাগটা নামিয়ে চেয়ারে বসে পড়ে। সারা রাত তার চোখে ঘুম আসে না। বারবার আখির ভয় পাওয়া মুখটা ভেসে ওঠে। দেয়ালের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নিলয়। ভোর হলে শহর আবার জেগে ওঠে, পাখির ডাক, মানুষের কোলাহল। নিলয় প্রস্তুত হয়ে আবার সেই পুরনো জামাকাপড় পরে ভার্সিটির দিকে রওনা দেয়। ভার্সিটির গেট পেরোতেই নিলয়ের চোখ খুঁজে নেয় আখিকে। একটু দূরে বান্ধবীদের সঙ্গে হাঁটছে সে। আগের মতো হাসি নেই, মুখে চাপা অস্বস্তি।
নিলয় ধীরে ধীরে তার দিকে এগোয়। আখি, আঁখি শুনেও না শোনার ভান করে পাশ কাটিয়ে যেতে চায়। একটু দাঁড়াও, কথা আছে, একবার বলতে দাও। শুনতে চাই না, সরে যাও। তুমি না শুনলে আমি ব্যাখ্যা দেবো কাকে? তোমার কাছে আমার কোনো ব্যাখ্যার দরকার নেই। এক মিনিট আগে, আমি খারাপ কিছু করিনি। আমি যা দেখেছি সেটাই আমার জন্য যথেষ্ট। মানুষ সবসময় চোখে দেখা জিনিস সত্য খুঁজে পায় না। আর আমি অন্ধ হতে চাই না। এই কথা বলে সে বান্ধবীদের দিকে চলে যায়। নিলয় দাঁড়িয়ে থাকে করিডোরে। চারপাশে মানুষ হাঁটে, কথা বলে, হাসে, কিন্তু তার ভেতরটা হঠাৎ খুব ফাঁকা লাগে। সে ধীরে ধীরে ক্লাসের দিকে পা বাড়ায়, আখির দিকে একবার তাকায়। আখি ইচ্ছে করেই চোখ সরিয়ে নেয়। ভার্সিটির ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে নিলয় বুঝে যায় কিছু কথা না বললে দূরত্ব আরও বড় হয়ে যাবে। রাত নেমে এসেছে আখির ঘরে। জানালার বাইরে শহরের আলো ঝিমিয়ে আছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিক টিক শব্দ। আখি বিছানার এক পাশে বসে আছে। পড়ার টেবিলের বাতিটা জ্বলছে, কিন্তু বই খোলা নেই। চোখ দুটো বারবার জানালার দিকে চলে যাচ্ছে, যেন অন্ধকারের মাঝে কারো ছায়া খুঁজছে। হঠাৎ সে বালিশে হেলান দেয়, নিঃশ্বাসটা ভারী হয়ে আসে। মনে পড়ে যায় নিলয়ের চোখের দৃষ্টি, তার কথা বলার ভঙ্গি। আবার সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য। আখির বুকের ভেতর ঢেউ ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। সে ধীরে ফিসফিস করে, আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। কথাটা বলেই সে থেমে যায়, চোখ ভিজে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, কিন্তু তুমি তো অপরাধী। ঘরের বাতাস ভারী হয়ে আসে। আখি চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর জমে থাকা কষ্ট বের হতে চায়। সে আবার ফিসফিস করে, আমি কোনোদিন অপরাধীকে ভালোবাসতে পারবো না, পারি না। কিন্তু কথার শেষে তার কণ্ঠ দুর্বল হয়ে যায়, যেন নিজের সাথেই যুদ্ধ করছে। নিলয়ের হাসি মনে পড়ে, তার দুষ্টুমি। আবার সেই বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা রূপটাও চোখে ভেসে ওঠে। দুই রূপের মাঝখানে আখির মন ছিঁড়ে যায়। সে বালিশ জড়িয়ে ধরে শুয়ে পড়ে, চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রাতের নীরবতায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ভালোবাসা কি ভয়কে হারাতে পারে, নাকি ভয় ভালোবাসাকে থামিয়ে দেয়? এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। সময় বদলায়, কিন্তু আখির বুকের ভেতরের অনুভূতি বদলায় না। নিলয়কে ভুলতে চায়, অথচ যত ভুলতে চায় ততই তাকে বেশি করে ভালোবেসে ফেলে। ক্লাসে বসে থাকলেও আখির চোখ অজান্তেই দরজার দিকে চলে যায়। করিডোরে কারো পায়ের শব্দ পেলেই বুক কেঁপে ওঠে। রাগ দেখায় ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে নিলয়ের নামটাই ঘুরে ফিরে আসে। একদিন ভার্সিটিতে ঢুকতেই আখি টের পায় কেউ তাকে দেখছে। কয়েক কদম এগোতেই হঠাৎ হাতের উপর টান পড়ে। নিলয় তাকে টেনে নিয়ে যায় পাশের একটা ফাঁকা রুমে। দরজা বন্ধ হতেই আখি রেগে ওঠে, ছাড়ো, কোনো সন্ত্রাসীর সাথে আমার কথা বলা দরকার নেই। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে থাকে, চোখে আজ দুষ্টুমি নেই, আছে গভীর গম্ভীরতা। একবার শুনবে না কেন আমি এমন হয়েছি? আখি কিছু বলতে গিয়ে থেমে যায়, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। চুপ করে থাকা মানে না বলা নয়, তাই বলছি। তুমি জানো আমার চোখের সামনে আমার বাবাকে খুন করা হয়েছিল। চারদিকে মানুষ ছিল, সবাই দেখছিল, চাইলে বাবাকে বাঁচাতে পারতো, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কারণ ওরা ভয় পেত। ওরা জানতো খুনিরা ছিল মাফিয়া, তাই সবাই চুপ ছিল। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে আসে। আখি ধীরে করে তাকায় নিলয়ের দিকে। সেই দিন বুঝেছিলাম ভালো মানুষ দুর্বল হলে খারাপরা রাজা হয়, তাই আমিও শহরের টপ মাফিয়া হয়েছি। মানুষকে ভয় দেখাতে না, খারাপ মানুষদের থামাতে, নিরীহদের রক্ষা করতে। তাহলে বন্দুক হাতে কেন থাকো? কারণ কিছু দানব কথা বোঝে না, ওদের ভাষা শক্তি। কিছুক্ষণ দুজনেই চুপ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। নিলয় আস্তে করে বলে, আমি অপরাধী হতে চাইনি আকি, পরিস্থিতি আমাকে বানিয়েছে, কিন্তু তোমাকে ভালোবাসা আমি নিজের ইচ্ছা শিখেছি। আখির চোখ ভিজে ওঠে। এতদিনের জমে থাকা দেয়াল একটু একটু করে ভাঙতে থাকে। সে ধীরে করে বলে, তুমি জানো না, তোমাকে ভুলতে গিয়ে আমি আরো বেশি ভালোবেসে ফেলেছি। তাহলে পালিও না আকি, বুঝতে চেষ্টা করো আমাকে। ফাঁকা রুমটার ভেতর নীরবতা জমে আছে। জানালার ফাঁক দিয়ে আলো এসে আখি আর নিলয়ের মুখে পড়ছে। দুজনের মাঝখানে আর রাগ নেই, আছে চাপা কাঁপুনি।
আর না বলা অনুভূতি। হঠাৎ আখি এক কদম এগিয়ে যায় আর কোনো কথা না বলে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় একটু অবাক হয়, তারপর ধীরে ধীরে হাত তুলে আখিকে আগলে নেয়। আমি অপরাধীর কাছ থেকে পালাতে চাই, কিন্তু ভালোবাসার কাছ থেকে না। নিলয়ের বুকের ভেতর কেঁপে ওঠে কথাটা শুনে। সে আখের চুলে হাত রাখে। তুমি জানো নাকি এই কথাটার দাম কত বড়? তুমি তোমার পরিচয় লুকিয়ে রেখেছো কেন? কিছু জিনিস গোপনই সুন্দর। পরিচয় জেনে গেলে তখন আর কেউ ভয় পাবে না। সবাই জানে একজন আন্ডারওয়ার্ল্ডের কিং আছে, কিন্তু কে সে তাকে কেউ কখনো দেখেনি, আর দেখবেও না। আমি সারা জীবন আড়ালে থেকেই কাজ করব, ছায়া হয়ে থাকবো, আলো হয়ে নয়। তাহলে আমি কি তোমার ছায়ার ভিতরে থাকতে পারবো? ছায়ার ভেতরে নয় একই, তুমি থাকবে আমার বুকের ভেতরে। ফাঁকা রুমের ভেতর দুটো হৃদয় আরো কাছে আসে। বাইরে ভার্সিটির কোলাহল, ভেতরে শুধু ভালোবাসার নীরব শব্দ। সময় থেমে থাকে না। ঝড়, রহস্য, ভুল বোঝাবুঝি পেরিয়ে কেটে যায় পুরো 1 বছর। সেই 1 বছরের শেষ আজ এক নতুন সকাল। আজ নিলয় আর আখির জীবনের সবচেয়ে বিশেষ দিন। চারদিকে আলো, ফুল, হাসি আর দোয়ার শব্দ। সবাই জানে বড় বিজনেসম্যানের মেয়ের বিয়ে হয়েছে এক সাধারণ ছেলের সাথে, কিন্তু কেউ জানে না এই সাধারণ ছেলেটাই শহরের সবচেয়ে রহস্যময় মানুষ। কাজী সাহেব কবুল বলানো শেষ করতে আখির চোখ ভিজে ওঠে। নিলয় ধীরে তার দিকে তাকায়। সে তাকানোতেই লুকিয়ে থাকে হাজারটা প্রতিশ্রুতি। রাত নামলে সাজানো বাসর ঘরে ঢোকে দুজন। চারপাশে নরম আলো, ফুলের গন্ধ আর নতুন জীবনের শান্ত আবেশ। আখি লজ্জায় মাথা নিচু করে বসে থাকে, হাতে কাঁপুনি। তখন নিলয় ধীরে কাছে আসে। কি মাফিয়া সাহেব, আমাকে আবার গুলি করে দিও না। তোমাকে গুলি করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বাকি। নিলয়ের কণ্ঠে মজা আর ভালোবাসা একসাথে মিশে থাকে। সে ধীরে আখির সামনে বসে, 2 হাতে আখির হাত ধরে। আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী না আকি, তুমি আমার সাহস, আমার শান্তি, আমার ঘর। আর তুমি আমার ভয় না নিলয়, তুমি আমার নিরাপত্তা। নিলয় আখিকে আলতো করে জড়িয়ে ধরে। দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যায়। সে আখির কপালে ভালোবাসার ছোঁয়া দেয়, তারপর চোখে চোখ রেখে বলে, আজ থেকে তোমার প্রতিটা কষ্ট আমার দায়িত্ব। আখি লাজুক হাসে। নিলয় ধীরে আখিকে কোলে তোলে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসার নিরাপদ স্পর্শ। সে তাকে বিছানার দিকে নিয়ে যায়, পাশে বসিয়ে দুজনের হাত শক্ত করে ধরে। ঘরের আলো নরম হয়ে আসে, জানালার বাইরে চাঁদ হাসে। সেই রাতে দুটো হৃদয় একসাথে নতুন জীবনের পথে হাঁটা শুরু করে, ভয় নয়, ভালোবাসা নিয়ে। বাসর ঘরে শুধু শোনা যায় নিঃশব্দ প্রতিশ্রুতি আর গভীর ভালোবাসার শান্ত নিঃশ্বাস।